ইয়েস, ইয়েস। আমাদের এখানে সব মেম্বাররা আছে। একটা ইস্যু হচ্ছে যে সাধারণভাবে ক্লায়েন্ট লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে, স্পেশালি যারা ওই ইনভেস্টমেন্টের ঝামেলার মধ্যে খুব একটা যেতে চায় না নিজেরা, ব্যস্ততা আছে, এর মধ্যে হ্যাভ দেয়ার ওন ওয়ার্ক এন্ড দে হ্যাভ আচ্ছা, ডু আই স্পিক ইন বাংলা অর ইংলিশ? হোয়াট ইজ দ্য লেভেল অফ ল্যাঙ্গুয়েজ? এখানে বাংলা বাংলা ম্যাক্সিমাম লোক বাঙালি আছে, অবাঙালি আমি এখনো দেখতে পাচ্ছি না। আপনি বাংলায় বলুন, কারো যদি অসুবিধা হয় সে জানালে তখন আমরা সেটাকে এক্সপ্লেন করবো। বেশ বেশ বেশ। হ্যাঁ। তো লো ভয়েস, তাই কি? না না, ভয়েস তো শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার তো এখানে ঠিকই আছে সিস্টেম। না না, ভয়েস ঠিক আছে, আর একটু হয়তো সাউন্ডটা একটু বাড়বে, সেটা একটু দেখে নিন। সাউন্ডটা একটু কম আছে, কিন্তু ঠিক আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, না আমি একটু গলাটা বাড়িয়ে দিলেই তো হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেকেই সময় পায় না টু হ্যান্ডেল কোয়ালিটি ইনভেস্টমেন্টস। অনেকে সময় পায় না যে তাকে তার যে ইনভেস্টমেন্টটা আছে সেটার এই লেভেলে মনিটরিংটা কি, ইন্টারভেনশনটা কি, এসকালেশনটা কি। সে হয়তো খুশি কিংবা সে হয়তো খুশি নয়, তার একটা রিপোর্ট যে আলোচনা করতে চায়, এই ব্যাপারটা সারাক্ষণ রয়েছে। তো এটা পিএমএস স্কিমগুলো যেহেতু অ্যাপ্রুভ স্কিম ফ্রম সেবি, ওটা থ্রেশহোল্ডটা সাধারণ লোকের জন্য বেশ বড় থ্রেশহোল্ড, 50 lakhs মিনিমাম। তো সেই জন্যই আমার সাথে সৌমিত্র সেনগুপ্ত, ও থাকে মুম্বাইতে। ও একটা অর্গানাইজেশন রান করে। তারা ক্লায়েন্ট লেভেলে স্মল কেসের থ্রু দিয়ে ফান্ডটা কোথায় অ্যালোকেট হবে, কি হবে, সেটা ঠিক করে দেয়। আমি যে তার জন্য একটা ফিজ নেয়। তো আমার হঠাৎ মনে হলো যে আমাদের যারা এমএফডি আছে, তারা মিউচুয়াল ফান্ড যা করছে সে করছে, এই রিকোয়ারমেন্টটা অ্যাড্রেস করার জন্য সমিত যেহেতু কলকাতায় আসছিল, আমি বললাম যে একটা সেশন আইসিএ এর যারা মেম্বার তাদের সাথে করলে খারাপ নয়। আমার প্রোডাক্টটা পছন্দ আছে এবং এটা প্র্যাকটিক্যাল ধর্মী, সেটাই মেইন ইস্যু। তো আমি বিশেষ কথাটা বলে সৌমিত্রকে ইনভাইট করছি। সৌমিত্র সেনগুপ্ত পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি কাজ করে বম্বে থেকে বসে। যদিও রেজিস্টার্ড অফিসটা কলকাতায়, আমাদের ভবানীপুরে হাজরায়। তো মাঝে মাঝে আসতে হয়, প্রত্যেক মাসে আসতে হয় ওকে একবার করে অফিসের জন্য। তো আমি সৌমিত্রকে দিচ্ছি ব্যাপারটা বোঝাবার জন্য যে কি এক্স্যাক্টলি প্রোডাক্টটা, এবং আমাদের এমএফডিরা কিভাবে উপকৃত হতে পারেন। এক হচ্ছে ক্লায়েন্ট সার্ভিসিং লেভেল থেকে, আর একটা হচ্ছে রোজগারের লেভেল থেকে, দুটো পোর্শনই হবে। আগে বোঝা যাক যে জিনিসটা কিভাবে হয়, তারপরে ইন্টারঅ্যাক্টিভ সেশন হতেই পারে, এবং চলাকালীন প্রশ্ন থাকলে সেটাও করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক কি বলছো, তোমরা কি বুঝছো, তারপরে কি হবে সেটা দেখছি। আমি এটা হ্যান্ড ওভার করছি সৌমিত্রকে। হ্যাঁ, নমস্কার। আমার নাম সৌমিত্র সেনগুপ্ত। সিদ্ধার্থ দা তো আমাকে ইন্ট্রোডিউস করে দিল, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম সৌমিত্র দা, ওয়েলকাম টু আইকা ফ্যামিলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব নিজেকে খুব প্রিভিলেজ মনে করি যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং আমরা যেটা করছি সেটা বেশ ইনোভেটিভ জিনিস যেটা আমরা করছি, তো সেটার মধ্যে যাব। তার আগে আমি নিজের সম্বন্ধে কিছু বলে নিই। আমি অরিজিনালি আমি কলকাতার। আমি এখান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করে তারপরে
অনেকটা দিন আমি ব্যাংকিং এ ছিলাম, সিটি ব্যাংকে ছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, রিস্ক নিয়ে অনেক কাজ করেছি বিভিন্ন জায়গায়, সেগুলো বম্বেতে, বিদেশেও করেছি এরকম। গত 10 বছর আগে মোটামুটি আমরা এই কোম্পানিটা শুরু করি, সেটার নাম হচ্ছে ল্যামরড, যেটা সিদ্ধার্থদা বললো যে আমি যখন শুরু করেছিলাম সেটা আমাদের রেজিস্টার্ড অফিস হাজরায়, সেখান থেকে আমরা শুরু করেছিলাম, তারপরে সেখান থেকে আমরা গ্রো করেছি, এবং এখন আমাদের যে অনেকগুলো জিনিস যেগুলো টেকনোলজি, এইসব জিনিসগুলো জন্য, এবং অলসো বিকজ আমার ফ্যামিলি বম্বেতে থাকে, আমার স্ত্রী বম্বেতে চাকরি করে, তাই জন্য আমি বেশিরভাগ সময় বম্বেতে কাটাই, কিন্তু কলকাতাও আসি, কারণ আমাদের মেইন অফিসটা কলকাতায়। আমাদের আমরা সেবি রেগুলেটেড, উই আর রেগুলেটেড বাই সেবি ইন ক্যালকাটা। তো তো সেন্টার অফ গ্র্যাভিটিটা কলকাতাতেই বলতে পারেন, যদিও আমরা সময়টা বেশি অনেকটা বম্বেতে কাটাই। আমরা সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, যেটাকে আরআইএ বলে, এবং প্রথম থেকে আরআইএ রেগুলেশনটা ইন্ট্রোডিউস হয়েছিল 2013 সালে। আমরা আরআইএ 2015 থেকে, তো 8 বছর ধরে আমরা আরআইএ আছি, এবং 8 বছর ধরেই আমরা এই ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি কাজ করেছি। আমাদের যে অ্যাডভাইজারি কাজটা হয় সেটার মধ্যে কয়েকটা জিনিস একটু ডিফারেন্সিয়েটেড আছে, একটু নট টিপিক্যাল। একটা হচ্ছে যে আমরা সবসময় প্রথম থেকে, কারণ আমি এই জিনিসগুলো কিছুটা আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে নিয়ে এসেছিলাম, যে আমরা কিন্তু সবকিছুই সিস্টেমের থ্রু দিয়ে করি, সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ যেটাকে বলে। এখন সিস্টেম্যাটিক অ্যাপ্রোচের সুবিধাটা কি হচ্ছে, যে আমরা যেহেতু হিউম্যান ডিসিশনের মেকিং এর মধ্যে যাচ্ছি না, অতএব ওই ইমোশনাল যে ভলাটিলিটি থাকে, আপ ডাউন থাকে, সেগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় না। আমাদের যে জিনিসগুলো পোর্টফোলিওগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, এটা সিস্টেম্যাটিকলি তৈরি করে দেওয়া হচ্ছে, এবং আমরা যেগুলো করছি সেগুলো আমরা এক্সটেন্সিভলি ব্যাক টেস্ট করতে পারি, যেমন বুঝতে পারি যে এগুলো ওভার দ্য ইয়ার্স কিরকম এগুলোর পারফরমেন্স থাকতে পারে। তো এটা হচ্ছে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। এবার একটু ডিটেলসে আমরা এটা নিয়ে প্রসিড করি। সঞ্চয়, তুমি কি দেবে? হ্যাঁ, আচ্ছা, আমরা দুটো জিনিস আমরা করি আমাদের পোর্টফোলিওতে। একটা হচ্ছে আমরা লং টার্ম, আমাদের পোর্টফোলিওগুলো ডিজাইন করা হয় লং টার্মের জন্য। তার লং টার্ম বলতে আমরা যেটা বুঝি হচ্ছে 3 বছর থেকে 5 বছর। আচ্ছা, স্যার একটু ফুল স্ক্রিন করে দিন স্যার। হ্যাঁ, একটু ফুল স্ক্রিন করুন। আচ্ছা, ফুল স্ক্রিন। সঞ্চারী, নিচে গিয়ে বোধ হয়, ডান দিকে নিচে, হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ রাইট ঠিক আছে। স্যার। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়। আমি জোরে, এখন যদি আমি যে কথা বলছি ঠিক আছে? হ্যালো, আরেকটু হ্যাঁ, সাউন্ডটা বাড়িয়ে দিন, আরেকটু সাউন্ডটা সাউন্ডটা। একটু বাড়লে ভালো হয়। এটা কোথা থেকে? এখান থেকে? নাহলে মাইক্রোফোনটাকে একটু মুখের কাছে নিন। কাছে নিয়ে এখন ঠিক আছে? হ্যাঁ, এখন কম্পারেটিভলি বেটার। হ্যাঁ, এবার আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দুটো জিনিস নিয়ে কাজ করছি। একটা হচ্ছে যেটা বলছি যে লং টার্ম, আমাদের জন্য আমরা লং টার্মটা ডিফাইন করি 3 থেকে 5 বছরের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রধানত পোর্টফোলিওগুলো তৈরি করি মোমেন্টামের মাধ্যমে। তো আমরা এসেনশিয়ালি মোমেন্টাম ট্র্যাক করি, আর মোমেন্টাম যেগুলো স্টকগুলোর ভালো সেই স্টকগুলো আমরা সিলেক্ট করি। এখন মোমেন্টাম নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মোমেন্টামের ব্যাপারে, যেটা পুরোপুরি ঠিক না। সেটা হলো যে আপনি যদি ব্রোকার টোকারদের সাথে কথা বলেন, তারা বলবে যে মোমেন্টামটা শর্ট টার্ম জিনিস, বাই টুডে সেল টুমরো, এই জাতীয় জিনিস। কিন্তু সেটা পুরোপুরি ঠিক না। মোমেন্টাম শর্ট টার্মেও হয়, মোমেন্টাম লং টার্মেও হয়। এবং আমাদের কিছু কিছু স্টক আছে যেগুলো আমরা মোমেন্টাম দিয়ে তৈরি করি, যেগুলো 5, 7, 8 বছর ধরে আমরা থাকতে পারি, মানে পোর্টফোলিওতে থাকে। তো পোর্টফোলিওর চরিত্র, দ্য ক্যারেক্টার অফ দ্য পোর্টফোলিও ইজ লাইক আ বাই অ্যান্ড হোল্ড পোর্টফোলিও। তো এইটা হচ্ছে আমাদের যেটা প্রসেসে আমরা যেটা পোর্টফোলিও কনস্ট্রাকশন শুরু করি। আচ্ছা সঞ্চারী, নেক্সট।
আচ্ছা, একটু আমাদের নিজেদের ইন্ট্রোডিউস করে দিই। আমরা সেবি অ্যাডভাইজার 2015 থেকে। আমাদের 500-র ওপরে ক্লায়েন্ট আছে, রিটেলে, HNI তে, কর্পোরেট, আমাদের কিছু ব্রোকার্স আছে আমাদের ক্লায়েন্ট। আমি যেটা বলেছি, আমরা প্রথম থেকেই সব সময় আমরা সিস্টেম্যাটিক ট্রেডিং করি, সিস্টেম্যাটিক ইনভেস্টিং করি, রুল বেসড ইনভেস্টিং করি। এবং রিসেন্টলি আমরা কি করেছি যে গত 10 বছর ধরে আমরা যেগুলো করেছিলাম, যেগুলো আমরা ব্যাক এন্ডে করতাম, নিজেরা মিলে করতাম, সেই সিস্টেমটা এখন আমরা ওয়েবে নিয়ে এসেছি, ইন্টারনেটে নিয়ে এসেছি, যেটা অ্যাভেলেবল টু দ্য জেনারেল পাবলিক। সেটা সেই সিস্টেমটাও আমি আপনাদের দেখাবো। এবং আমাদের দুজন প্রিন্সিপাল হচ্ছে, আমাকে ইন্ট্রোডিউস করলো। আমরা ভীষণ টেকনোলজিক্যালি ডিপেন্ডেন্ট কোম্পানি, টেকনোলজিক্যালি হেভি কোম্পানি। তো আমাদের টেকনোলজি ইজ আ মেজর ভার্টিক্যাল। তো সিটিও হচ্ছে আমার এক্স কলিগ আলতাফ বারাডিয়া। আমরা দুজনেই এক্স ব্যাংকার। আলতাফও কোটাক মাহিন্দ্রাতে ছিল, তার আগে সিটিতে ছিল, আমি সিটিতে ছিলাম, তার পরে স্ট্যান্ডার্ড চার্টার্ডে ছিলাম। তো আমরা বেসিক্যালি টিম অফ এক্স ব্যাংকার্স যারা এটা করছি। নেক্সট। আচ্ছা, আমি তো বললাম যে আমরা লং টার্ম পোর্টফোলিও তৈরি করি, এবং লং টার্ম কেন করি সেটার একটা জাস্ট উদাহরণ এখানে দিয়েছি। ইটস অ্যান এক্সাম্পল যেটা ডেমনস্ট্রেটস যে ওয়াই লং টার্ম ইজ বেনিফিশিয়াল। সো এইখানে আপনি দেখবেন প্রথম যে টেবিলটা আছে, এটা আমরা অ্যানালাইজ করেছি 1980 থেকে লাস্ট 43 ইয়ার্স। এই 43 ইয়ার্স এর মধ্যে 11,000টা ট্রেডিং ডেজ ছিল। এখন আপনি যদি ডেইলি রিটার্নস দেখেন, তাহলে রেশিওটা হচ্ছে 53-47। উইকলিটা দেখলে 56-44। এমনি করে আপনি যেই ডিউরেশনটা বাড়িয়ে দেবেন, পিরিয়ডিসিটিটা বাড়িয়ে দেবেন, আপনি দেখবেন পজিটিভ রিটার্নস এর পার্সেন্টেজটা ক্রমশ বেড়ে যাচ্ছে এবং নেগেটিভ রিটার্নস এর পার্সেন্টেজটা ক্রমশ কমে যাচ্ছে। এর মানে হচ্ছে যে আপনি যত বেশিক্ষণ ধরে আপনার ইনভেস্টমেন্টটা ধরে রাখবে, আপনার পজিটিভ রিটার্ন হওয়ার চান্সেসটা অত বেড়ে যাচ্ছে। যেমন কি আপনি যদি এখানে আমরা যেটা দেখেছি গত 40 বছর ধরে এই অ্যানালিসিসে, এনি 10 ইয়ার পিরিয়ডে আপনি যদি স্টকটা ধরে রাখতেন, এইখানে আমরা ইউজ করেছি নিফটি 50 ইন্ডেক্সটা, ধরে রাখতেন, তাহলে ইয়োর rate of success would have been 100%. But has been no 10-year period in the last 40 years where the Nifty 50 return has been negative. So এটা একটা ফ্যাক্ট। স্টক মার্কেট উপরের দিকেই যায়, এবং যত মানে দ্যাট ইজ রোলিং রিটার্ন স্যার। রোলিং রিটার্নস, ইয়েস। সো উপরের দিকেই যায়, এবং the longer you can hold your portfolio, the better it is for you. এইখানে ডান দিকের যে টেবিলটা আছে, এটা হচ্ছে কোন ডেকেডে কত রিটার্ন এসছে। যেমন কি দ্য বেস্ট রিটার্ন অ্যাকচুয়ালি 1980 to 1990 তে এসেছিল, আবার 2000 to 2010 এসেছিল। গত ডেকেডটা 10 থেকে 20 কিন্তু অতটা ভালো আসেনি। আবার এই দুটো বছর কিন্তু যথেষ্ট ভালো এসছে, কারণ আমরা শুরু করেছিলাম এই বছরটা ওই কোভিডের ওই ফলটা ওই সময়। সো ওই অ্যাডজাস্টমেন্টটা আমাদের হয়েছে। সো এইটা আমরা মনে করছি যে খুব ইম্পর্টেন্ট ডেটা, এবং এটা জাস্টিফাই করে, ইট ইজ দি জাস্টিফিকেশন ফর ওয়াই ইউ শুড বি ইনভেস্টিং ফর দ্য লং টার্ম। বাট অফকোর্স আপনি বলতে পারেন যে আমি যদি বাজে স্টক ধরে থাকি লং টার্ম ইনভেস্টমেন্ট করে, তো কোনো লাভ নেই, সেটা আমিও স্বীকার করবো। মানে ইফ ইউ আর হোল্ডিং ইয়েস ব্যাংক, ইট ডাজন্ট মেক সেন্স টু হোল্ড ইট ফর দ্য লং টার্ম, বাট ইউ হ্যাভ টু বি ইন দ্য রাইট স্টকস, and being in the right stocks, if you hold it for a long term, that is the best way of creating wealth. And মানে জেনারেলি অনেক রিসার্চ হয়েছে যে লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার জন্য স্টকস আর দ্য বেস্ট অ্যাসেট ক্লাস, ইভেন বেটার দ্যান প্রপার্টি। So that is the thesis. Next. আচ্ছা, এবার আমি এস্টাবলিশ করছি যে আমরা মোমেন্টাম কেন ইউজ করছি। এখন আপনি দেখবেন যে নিফটি এনএসি যে অনেক রকম ইন্ডিসেস তৈরি করে, এনএসি অ্যাকচুয়ালি ইন্ডিসেস তৈরি করার জন্য আলাদা একটা কোম্পানি আছে এনএসি ইন্ডিসেস বলে। তারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, যেটাকে আমরা বলি, মানে স্টক রিটার্নস কেন হয় সেটার কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলোকে ফ্যাক্টরস বলা হয়। যেমন একটা যেটা মোস্ট কমন যেটা ফ্যাক্টর, যেটা সবাই
সব থেকে বেশি ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে ভ্যালিউ। ভ্যালিউ ইনভেস্টিং যেটা বলে, ইউ গো ইন অ্যান্ড বাই ভ্যালিউ। সো ভ্যালিউ হচ্ছে একটা ফ্যাক্টর। আপনি যদি একটা স্টক at a good value কেনেন, তাহলে the chance of your returns, getting good returns is higher. সেরকম volatility is another factor. Stocks with low volatility usually give high returns. Stocks with high volatility usually give low returns. Quality is another factor. Quality of the management. These things are very, very instinctive. I think we all know this instinctively. Quality of a management is a very, very important factor in understanding stock market returns. Now, how do you evaluate quality? How do you say আপনি বলবেন কোন, আপনি কেমন ভাবে বলবেন যে কোন কোয়ালিটি, কোন কোম্পানির কোয়ালিটি ভালো কোয়ালিটি কোম্পানি কিংবা খারাপ কোয়ালিটি কোম্পানি? সেগুলোর কিছু কিছু মেট্রিক্স আছে, বেঞ্চমার্কস আছে, এবং একটা যেটা সব থেকে কমন যেটা মেট্রিক, যেটা সবাই অনেকেই বেশি ইউজ করে হচ্ছে, এবং এটা হ্যাজ আ লট অফ কমন সেন্স, যে কোম্পানি শুধু পয়সা বানালে তো যথেষ্ট না। কারণ আমরা শেয়ার হোল্ডার, একটা কোম্পানি অনেক প্রফিট বানাচ্ছে, তাতে আমাদের কিচ্ছু লাভ হচ্ছে না। আমাদের লাভ হবে if the company is prepared to share that profits with us. তো ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে একটা মেজার অফ কোয়ালিটি, বোনাস শেয়ারস, frequency of bonus shares. So to what extent is the company prepared to share its money with the shareholders? That denotes a high quality company. সেরকম momentum is also another factor. এবং momentum জিনিসটা কি? Momentum জিনিস, again, I think it is something that we are all quite familiar with. Momentum হচ্ছে যে একটা স্টক যেটা মুভ করতে আরম্ভ করেছে, either up or down, that stock is considered to have momentum. এবং অনেক রিসার্চ করে এটা দেখা গেছে যে stocks with momentum generally tend to outperform, ভালো করে সাবসিকুয়েন্ট পিরিয়ডে। তো এইসব ফ্যাক্টরস নিয়ে এনএসসি কিছু কিছু ইন্ডিসেস তৈরি করেছে, এগুলো এনএসসি সাইটে গেলে আপনি পাবেন। তো এই ফ্যাক্টর ইন্ডিসেস এর মধ্যে আপনি দেখবেন মোমেন্টাম ইউজুয়ালি ইজ ইন দ্য টপ 2 or 3, ইউজুয়ালি ডাজ ভেরি ওয়েল। সো এইটা আমরা একটা 3-year ট্রেলিং রিটার্ন দেখেছিলাম ওভার দ্য লাস্ট 5 years। এইখানে দ্য বেস্ট পারফর্মিং ফ্যাক্টর হ্যাজ বিন নিফটি আলফা 50, যেই স্টকগুলো আলফা জেনারেট করছে, যেই স্টকগুলো বেঞ্চমার্ক থেকে বেটার করছে, সেটা টোটাল রিটার্ন ছিল 28.5। সেকেন্ডই হচ্ছে মোমেন্টাম 23.1। এবং আপনি যদি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নস দেখেন, তাহলে কিন্তু মোমেন্টামের রিটার্নসটা ইজ ইভেন বেটার দেন আলফা, ইটস 0.94 রাদার দেন 0.90। সো আমরা এখন এস্টাবলিশ করলাম যে লং টার্ম ইনভেস্টিং কেন আমরা করছি, কারণ দ্য ডেটা সাপোর্টস ইট। আর মোমেন্টাম কেন করছি, এগেন দ্য ডেটা সাপোর্টস ইট। আমরা কিন্তু সবকিছু, we are data driven. We do everything based on data. We are not doing anything based on theories, hypotheses, hunches, news, opinions. No, we will always look at the data and work with the data. Next. আচ্ছা, আমি এবার আমাদের কিছু কিছু এক্সিস্টিং প্রোডাক্টস এর একটা জাস্ট সামারি দিয়ে দেবো, এবং তারপরে I will go into our system which is available on the net and show those products in the system and how to create new products. So আমাদের 4টে প্রোডাক্ট আমি একটু ইয়ে করব। এইটা আমাদের একটা লং টার্ম মোমেন্টাম ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে। এইটা আমরা নিফটি 50 ইন্ডেক্স থেকে 10টা স্টক সিলেক্ট করে from 2009 this portfolio is running. Okay, it has given a CAGR of 12.5%, which is actually slightly better than what Nifty generates. Nifty, I think, during this period has generated something around 11%. So it's about 1.5% better than the Nifty. But this is also an example of how momentum can be long term and how we run momentum for the long term, in this case 14 years. And when we go into the system, I will also show you the portfolios of these products. এইটাতে 10টা স্টক আছে পোর্টফোলিওতে, এই 10টা স্টক কি আমি পরে আপনাদের দেখাবো। নেক্সট।
এইটা আমাদের একটা লার্জ আর মিড ক্যাপ পোর্টফোলিও আছে। এইটা জাস্ট 2 বছর ধরে চলছে, অক্টোবর 12, 2020 থেকে। এইখানে আমরা 40টা স্টক নিয়েছি নিফটি 200 থেকে, মানে টপ 200 স্টকস থেকে 40টা স্টক নিয়েছি। আর এইটার কিউমুলেটিভ রিটার্ন অ্যারাউন্ড 23% চলেছে। Thanks. I mean, this is all an example of the different kind of portfolios that the system can create. So let's go to the next one. Acha. This is a portfolio that we created, which is based on sectors. So ekhane sectors that we selected, again, this is a 2.5 year portfolio, November 17, 2020 থেকে শুরু। এটা কিন্তু খুব ছোট্ট পোর্টফোলিও। আগের পোর্টফোলিওটা যেমন খুব বড় ছিল, 40টা স্টকের পোর্টফোলিও ছিল, এটা খুব ছোট্ট পোর্টফোলিও, 5টা স্টকের পোর্টফোলিও। এবং এই পোর্টফোলিওটা আমরা কোথা থেকে তৈরি করেছি? আমরা 3টে সেক্টর নিয়েছি, অটো, ব্যাংক আর কনজিউমার ডিউরেবলস। এই 3টে সেক্টর থেকে আমরা এই পোর্টফোলিওটা তৈরি করেছি, 5টা স্টকের পোর্টফোলিও। এটার সিএজিআর অ্যাবাউট 24% আছে। লাস্ট, নেক্সট। এটা আমরা একটা লাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা থিম নিয়ে পোর্টফোলিও ছিল, যে আমরা এবছরে বাজেটটা, the budget talked a lot about infrastructure. There's a lot of spending on infrastructure, so we created this particular portfolio just after the budget, February 3rd, 2023, based on infrastructure stocks. There are 10 stocks in this portfolio, and this portfolio has been there only for 2-3 মাস আছে, but it has given a return of 8%, so CAGR is 31%. So এই 4টে পোর্টফোলিও আছে, এগুলো ডিটেলস আমি সিস্টেমে ঢুকে আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট। আচ্ছা, এবার আমাদের একটা সিস্টেম আছে যেটা আমি এখন ইন্ট্রোডিউস করব, যেখান থেকে এই ধরনের পোর্টফোলিও আমরা লিস্ট করি, এবং নতুন যদি কোনো পোর্টফোলিও আপনাদের ক্রিয়েট করতে হয়, আপনাদের যদি মনে হয় যে এই ধরনের একটা পোর্টফোলিও ভালো হবে, সেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো বেসড অন দ্য লজিক অফ দ্য সিস্টেম। ঠিক আছে? এই সঞ্চয় আমার এখন ওয়েবে যেতে হবে, তো এটাকে জাস্ট মিনিমাইজ করে দাও। রাইট, তো আমি এবার কারেক্ট। আচ্ছা, এবার আমি আপনাদের সিস্টেমটাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিস্টেম। এইটা আমরা এটাকে ওয়েলথ টেক প্ল্যাটফর্ম বলি। সো আমাদের ইন্সপিরেশন যেটা ছিল, হোয়াট ওয়াজ আওয়ার ইন্সপিরেশন ইন বিল্ডিং দিস? আমাদের ইন্সপিরেশন ছিল যে we were looking at people যারা খুব বিজি, এবং যাদের either they are very busy executives, চাকরি করছে, সময় নেই, কিংবা they are very successful or they have businesses, সময় নেই, যারা একটা স্টক পোর্টফোলিও রাখতে চায়, কিন্তু হয় সময় নেই, কিংবা পড়াশোনা করে একটা স্টক তৈরি করার, পোর্টফোলিও তৈরি করার জাস্ট হয়ে উঠছে না। তারা সাধারণত কি করবে? একটা অ্যাডভাইজার, ব্রোকারের কাছে যাবে, কিংবা একটা অ্যাডভাইজারের কাছে যাবে, কিছু স্পেসিফিকেশনস দেবে, এবং তার ভিত্তিতে দ্য ব্রোকার অর দ্য অ্যাডভাইজার উইল সাজেস্ট আ পোর্টফোলিও। ঠিক সেই জিনিসটা আমরা এই সিস্টেমটার মধ্যে ঢুকিয়েছি। সো instead of going to a broker or a advisor, what you can do is you can come to this system and sorry. তুমি কি কন্ট্রোল করছো কার্সারটাকে? লগইনে ক্লিক করো। আচ্ছা, এবার আমরা এই সিস্টেমটাকে ঢুকছি। পাসওয়ার্ড কি হলো?
হ্যাঁ শোন লগ ইন করো না এই সিদ্ধার্থ কি ডাবল ডি না সিঙ্গেল ডি? সিদ্ধার্থ সিঙ্গেল ডি না ডাবল ডি? হ্যাঁ ডাবল ডি, ওইখানে ডাবল ডি করো। আচ্ছা, তো এইটা আমি আমরা এন্টার করলাম এটাতে সিস্টেমটাতে। সিদ্ধার্থ তো একটা ইউজার আইডি এখানে তৈরি করেছিল, তো সেটা থ্রু দিয়ে আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা, এবার ইনভেস্টমেন্টসে যাচ্ছি সঞ্চারী উপরে। এইখানে স্ক্রোল ডাউন করলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমের পোর্টফোলিও গুলো আছে, এবং আমি যে চারটে প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম পিপিটিতে, সেই চারটে প্রোডাক্ট এর মধ্যে আছে, সে এক একটা করে দেখা যাক। সো লং টার্ম মোমেন্টামে যাওয়া যাক সঞ্চারী, লাস্ট লং টার্ম মোমেন্ট। আচ্ছা ম্যাক্সে দিয়ে দাও, এই 1 মান্থ ওইটা উপরে যেটা ম্যাক্স, হ্যাঁ এখানে ম্যাক্স ক্রিয়েট করো। হ্যাঁ, এই গ্রাফটাই আপনারা তখন দেখেছিলেন। এই পোর্টফোলিওটা আমরা 2009 থেকে চালাচ্ছি। আমরা যে আগে যে ফিগারটা দিয়েছিলাম সেই ফিগারটা থেকে এটা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ এটা কিন্তু রিয়েল টাইম চলছে, রোজ আপডেটেড হচ্ছে, পোর্টফোলিও গুলো আপডেটেড হচ্ছে, প্রাইসেস গুলো আপডেটেড হচ্ছে, দেয়ারফর রিটার্নস গুলো চেঞ্জ হচ্ছে। আমরা যদি পাউচ কম্পোজিশনে যাই সঞ্জয়, পাউচ কম্পোজিশন, হ্যাঁ আচ্ছা, আমি যে বললাম না আমাদের 10টা স্টক আছে এই পোর্টফোলিওতে। আচ্ছা, এই পোর্টফোলিওটা গত 14 বছরে 4x এর উপরে রিটার্নস দিয়েছে, সো যেটা অ্যাভারেজ হচ্ছে 13%। এবং কারেন্টলি এইটা আমরা তৈরি করেছিলাম নিফটি 100 থেকে, দ্য 100 বিগেস্ট স্টকস ইন ইন্ডিয়া, তার মধ্যে কারেন্টলি এই 10টা স্টক এই পোর্টফোলিওতে আছে। এর মধ্যে আপনি দেখবেন যে এগুলো অনেকগুলোই কিন্তু ভীষণ লং টার্ম হোল্ডিং এ আছে। এইচসিএল টেকনোলজিস তো প্রথম থেকে আমাদের আছে, 2009 থেকে 10x গেছে, 2011 এ আছে, 15 আছে, 16 আছে, 19 আছে, আর স্ক্রোল ডাউন করুন। আচ্ছা আরো আরো আচ্ছা, আর এই 15টা যে স্টক আছে, এই 15টা স্টক আমরা ইন আউট দুটোই হয়েছি। সো আপনি দেখবেন যে আমরা যখন শুরু করেছিলাম 10টা স্টক দিয়ে শুরু করেছিলাম, 10টা স্টক আমরা ডিসেম্বর 31, 2009 নিয়েছিলাম, তার মধ্যে একটা এখনো আছে, বাকি 9টা যেটা আছে সেগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে। যেমন এইটা ধরুন টাটা মোটরস, আমরা ডিসেম্বর 31, 2009 কিনেছিলাম, 2017-তে বিক্রি করেছি। আবার জেএসডব্লিউ স্টিল আমরা 2009 কিনেছিলাম, 2011-তে বিক্রি করেছি। এগুলো লসে বিক্রি হয়েছে, কিছুটা লসে বিক্রি হয়েছে, কিছু কিছু প্রফিটে বিক্রি হয়েছে, কিন্তু ওভারঅল জিনিসটা প্রফিটে দাঁড়ায়। সো এইটা হচ্ছে একটা উদাহরণ। দুটো জিনিস আপনি নোটিস করবেন, আপনারা নোটিস করবেন নিশ্চয়ই। একটা হচ্ছে যে আমাদের নাম্বার অফ ইনভেস্টমেন্টস অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইনভেস্টমেন্টস খুবই লো। তো আমরা 14 বছরে শুধু 15টা ট্রেড আছে, মানে মোটামুটি ধরে রাখতে পারেন যে এই পোর্টফোলিওটার জন্য বছরে একটা করে ট্রেড আছে। সো আমরা ভীষণ ইনফ্রিকুয়েন্ট ট্রেডার্স, খুব কম ট্রেড করি, তাতে ব্রোকারেজ সেভ হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যে ট্রেডগুলো প্রফিটেবল দেখবেন, এই যে বড় বড় প্রফিট, এই যে 2x হয়েছে, 1x হয়েছে, এগুলো সবই দেখবেন লং টার্ম ক্যাপিটাল গেইনসে পড়ে যাচ্ছে, which also has a tax benefit. সো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনার লস গুলো হয়তো শর্ট টার্মে থাকবে, কিন্তু প্রফিট গুলো জেনারেলি লং টার্মে থাকবে। আচ্ছা, ওই লার্জ এন্ড মিড ক্যাপে যাওয়া যাবে, এটা ব্যাক করে ইনভেস্টমেন্টসে যাও, ইনভেস্টমেন্টস নিচে, হ্যাঁ লার্জ মিড ক্যাপ। এটা আমরা বলেছিলাম যে 40টা স্টকের পোর্টফোলিও, আমি তখন দেখিয়েছিলাম আবার 22-23%। এটা আমরা শুরু করেছি 2020 থেকে। উপরে যেটা স্টার্ট ডেট দেখা যাচ্ছে, স্টার্ট ডেট উপরে, হ্যাঁ এইখানে 2020-তে স্টার্ট ডেট আছে। আচ্ছা, এটাকে ম্যাক্স করে দাও। হ্যাঁ, সো এটা হচ্ছে ইন্ডেক্স কার্ভটা, এটা হচ্ছে আমাদের কার্ভটা। পাউচ কম্পোজিশনে যাই, পারফরমেন্সের পাশে পাউচ কম্পোজিশন। আচ্ছা, এখানে আমাদের 40টা স্টক ছিল। সো স্ক্রোল ডাউন করলে আমরা দেখবো যে কোন 40টা স্টক আছে। এটা লার্জ আর মিড ক্যাপের মধ্যে আছে। একটা জিনিস, এক মিনিট হোল্ড করো।
একটা জিনিস আপনি দেখতে পারেন এইখানে, যে আমাদের তো আদানি নিয়ে এত হই হুল্লোড় হইচই হয়ে গেল, কিন্তু এই পোর্টফোলিওটা কিন্তু আদানি স্টক 2021-এ কিনেছিল, এবং যেহেতু 21-এ কিনেছিল, এত সব হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রফিটে আছে, এবং যেহেতু প্রফিটে আছে সেই জন্য পোর্টফোলিওতে স্টকগুলো বেরোয়। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে আদানি স্টকগুলো এত সব হয়ে যাওয়ার পরেও আদানি স্টকগুলো কিন্তু ইন্ডেক্সে এখনো আছে, নিফটি 50-তেও আছে, নিফটি 100-এও আছে, মর্গান স্ট্যানলি গ্লোবাল ইন্ডেক্সেসও আছে, সবকিছুতে আছে। কোথাও থেকে আদানি স্টকগুলোকে বাদ দেওয়া হয়নি, এবং আদানির কোম্পানি যে রেজাল্টস গুলো বেরিয়েছে রিসেন্টলি, সেই রেজাল্টস গুলোও ভালো এসছে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল যে সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ থাকলে তার সুবিধাটা কি, যে ইউ ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে বাই নিউজ, ইমোশন, opinions and so on. You are just working with numbers, you are working with the data. So এইখানে ডেটাটা কি বলছে, আদানি টোটাল গ্যাস you are still 186, মানে অলমোস্ট 2x up. So এটাকে বিক্রি করার কোনো দরকার নেই at this point in time. So similarly আরো আছে, if you go down, these are the 40 আরো নিচে 40 stocks যেগুলো এই পোর্টফোলিওতে আছে, আরো নিচে যেগুলো রিয়েলাইজ, যেগুলো অ্যাড আর বাই এন্ড সেল হয়ে গেছে সঞ্চয়, আরো নিচে। হ্যাঁ, আর এই স্টকগুলো ডিউরিং দিস পিরিয়ড বাই সেল দুটোই হয়েছে। সিমিলারলি একই জিনিস হবে, যেগুলো প্রফিটেবল হবে জেনারেলি দে উইল টেন্ড টু বি লং টার্ম, যেগুলো লস হবে জেনারেলি দে উইল টেন্ড টু বি শর্ট টার্ম। ঠিক আছে, এবার সেক্টরালে যাওয়া যাক। আমরা এটা তো একটা বড় ম্যাক্সিমাম, এইটা তো আমরা একটা বড় পোর্টফোলিও দেখলাম, 40 স্টকের পোর্টফোলিও। এটা খুব ছোট্ট পোর্টফোলিও, 5টা স্টকের পোর্টফোলিও কম্পোজিশনে। আচ্ছা, এইটা শুরু হয়েছে নভেম্বর 17, 2020 থেকে, একই জিনিস, 2.5 বছর। আর পাউচ কম্পোজিশন, এই 5টা স্টক নিয়ে এই সেক্টরটা তৈরি করা হয়েছে। আমি যেটা বললাম, আমরা কি কি সেক্টর সিলেক্ট করেছিলাম তখন, অটো, ব্যাংক এবং কনজিউমার ডিউরেবলস। তো আমরা নভেম্বর 17-তে যে দুটো স্টক, 5টা স্টকের মধ্যে 2টো স্টক এখনো আছে, আর 3টে স্টক রিপ্লেসড হয়েছে, এবং রাফলি 2.5 বছরে দিস হ্যাজ গিভেন আ রিটার্ন অফ 80%, সো দ্যাট ওয়ার্কস আউট টু অ্যানুয়ালাইজ রিটার্ন অফ 25% অর নিচে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে স্টকগুলো আমরা কিনেছি, বিক্রি করেছি দুটোই। লেটস গো টু থিমেটিক। এটা আমরা তৈরি করেছিলাম ইয়ে দিয়ে, February 3rd, 2020, জাস্ট আফটার দ্য বাজেট, ইনফ্রাস্ট্রাকচার স্টকস। পাউচ কম্পোজিশনে যাওয়া যাক, এখানে বোধহয় 10টা স্টক ছিল। হ্যাঁ, দিস আর দ্য 10 ইনফ্রাস্ট্রাকচার স্টকস দ্যাট উই সিলেক্টেড। আচ্ছা, সিলেকশন নিয়ে একটা জিনিস বলি, দ্য সিলেকশন হিয়ার ইজ বিং ডান বাই দ্য সিস্টেম, ডান বাই the rules that are inherent in the system, যেটাকে অনেকে they call it an algorithm. So it's an algorithm, it's a rule based system. So the stock selection is done by the rule based system. The stock review and the stock replacement is also done by the system. So basically আমরা যেটা বলছিলাম যে we were looking at people who were too busy to create their own portfolios. This is a very good solution because it creates a portfolio for you, and you can specify a review date, whether you want monthly, quarterly, half yearly, whatever it is. And সেই রিভিউ ডেটে, সেই ফ্রিকোয়েন্সিতে সিস্টেমটা আপনার পোর্টফোলিওটাকে রিভিউ করবে, এবং দরকার পড়লে রিব্যালেন্সও করে দেবে। রিব্যালেন্স মানে যদি মনে হয় যে একটা কোনো স্টক চেঞ্জ করার দরকার, সেই স্টকটাকে বাদ দিয়ে নতুন একটা স্টক ঢুকিয়ে দেবে। কিন্তু যেটা আমি সবগুলো ক্ষেত্রে আমি আই হ্যাভ শোন যে ইট ইজ আ ভেরি ইনফ্রিকুয়েন্ট সিস্টেম। এটা না যে প্রত্যেক মাসেই করে যাচ্ছে, মাঝে মাঝে যখন দরকার পড়ছে এটা করছে। সঞ্চয় নিচে যদি ক্যান উই গো ডাউন। এইখানে আমরা যেহেতু ভেরি রিসেন্ট পোর্টফোলিও, এখানে জাস্ট 3টে স্টক আছে যেগুলো প্লাস আর মাইনাস হয়েছে। ঠিক আছে,
এবার আমাদের কিছু কিছু আরো থিমস নিয়ে কিংবা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কিছু কিছু পোর্টফোলিও করেছিলাম, যেমন শেয়ার করো পাওয়ারে যাওয়া যাক। আহ, এইটা এগুলো সব ফেব্রুয়ারি 28, এগুলো সব 2-3 মাস ধরে হয়েছে। বাট পাউচ কম্পোজিশন, এই 5টা স্টক নিয়ে আমরা এটা করেছিলাম। It has given a return of 7.5%, and it is still in the market. এই পোর্টফোলিওগুলো কিন্তু শুধু থিওরিটিক্যাল না, there is money being managed based on this portfolio. There are subscribers to these portfolios. So this is not just a theoretical exercise that we do. ঠিক আছে? Sanchari, I think there is a defense pouch, which is very interesting. Let's go to defense. First one, yeah. So আমাদের, as you know, some of you may know, but defense stocks have been very, very active of late. Maybe for the first time ever, Indian markets say defense stocks being very active. আগে কখনো হয়নি। So আমরা একটা ডিফেন্স নিয়ে একটা পোর্টফোলিও, this is again on কাস্টমার রিকোয়েস্ট, যে ডিফেন্স নিয়ে একটা, মানে অনেক সময় কি হয় জানেন তো, কাস্টমার্স কাম টু আস, দে মাইট বি কামিং টু ইউ অলসো, যে আমার মনে হচ্ছে ডিফেন্সটা ভালো, ডিফেন্স ভালো করবে, কিন্তু কোন স্টক গুলো নেবো বুঝতে পারছি না। সো দ্যাট ইজ ওয়্যার সিস্টেম লাইক দিস ক্যান বি অফ ইউজ। সো পাউচ কম্পোজিশনে যাওয়া যাক। সো দিস আর আমাদের 5টা স্টক ডিফেন্স পোর্টফোলিও করতে বলা হয়েছিল। সো দিস ইজ আওয়ার 5 স্টক ডিফেন্স পোর্টফোলিও। Go down. Okay. So this is basically Bharat Dynamics, Hindustan Aeronautics, Cochin Shipyard, etc., etc. ঠিক আছে. So let me just go back to the PPT. Eta dekhi, I will just go back to the PPT, and then we will come back and talk about how do we create these kinds of portfolios. So how do we create these portfolios from this wealth tech engine? There are 5 things that we have to define ourselves before a portfolio can be created by the system. এবং এই জিনিসগুলো আমরা যখন ভাবছি এবং আমরা যখন ডিফাইন করছি, আমাদের থিঙ্কিংটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ if you are trying to explain something to a computer, it has to be absolutely very, very clear. Unless you can code something, a computer will not understand it. So clarity is very important in everything in life, but in stock markets, it's definitely very, very important. You have to have clarity. ঠিক আছে? So এখানে প্রথম জিনিস যেটা আমাদের ডিফাইন করতে হবে হচ্ছে, what is your universe? Which part of the market do you want to be in? Do you want to be in large cap stocks, mid cap stocks, small cap stocks? Or do you want to be in sectors, specific sectors? Say, এখন যেমন আমি বললাম যে infrastructure is doing well, defense is doing well, PSU banks are doing well. So at all points in time in the market, there's a flavor in the market, right? So maybe you want to be in those flavors, in those sectors. Sometimes people like to be contrarians, so they like to get into out of favor sectors. So that also can be done. So first জিনিসটা হলো যে you define your universe. Then you have to define your portfolio size. মানে do you want a very, যেমন আমি দেখালাম যে I showed that there you can build very large portfolios, or 40 stock portfolio, or you can build very, concise portfolios, 5 stock portfolios. You can build a 2 stock portfolio if you want. আচ্ছা, third জিনিস হচ্ছে, how frequently do you want this portfolio to be reviewed? Frequency of review. Do you want to do it monthly, quarterly, half yearly, annually, whatever? Excuse me. তারপরে হচ্ছে, of course, when do you want to start? Your start date. Okay. And there is something else called a look back period, যেটা আমি যখন portfolio creationটা করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। So these are the 5 things that you need to decide upon and input into the system, and then the system will start generating the portfolio. Okay. So can we go back to the system, Shanchali?
Yeah, okay. How are we doing for time? Acha. Are questions, if people have questions, they can ask at any stage. Acha. So just go to investments, Sanjay. Go to create new. So এইখানে আমি যেগুলো বললাম যে ইনপুট গুলো আছে সেই ইনপুট গুলো আমরা ইউজ করতে পারি। সো গো টু স্টক ইউনিভার্স, ইয়া, আচ্ছা নিচে চলো, স্ক্রল ডাউন। So let us say we want to do CPSE, that is yeah, okay. So CPSE is Central Public Sector Enterprises, which is currently very hot. Our start date would be 19th of May, that is yesterday. Let's say we want to build a 5-stock portfolio. 5 over the time frame size, yeah, 5. And frequency is monthly, fine. No, nothing else needs to be done. Nothing else needs to be done. So frequency of review is monthly. It will review on the 19th of every month. Okay. Then there is this long, medium, and short. This is basically, are we going to do medium-term momentum, long-term momentum, or short-term momentum? We've selected medium-term for this one. So generate the time frame. Go to pouch composition. Yeah. So these are the 5 stocks that the system threw up based on public sector enterprises for today, right? Now, before you start investing in this, maybe you want to ask yourself, যে ঠিক আছে এই জিনিসটা তো খুব ভালো হলো, বাট আমি যদি এই জিনিসটাই 2 বছর আগে করতাম, 2021 যদি আমি করতাম, তাহলে এখন অবধি পজিশনটা কি থাকতো? So let's go back to time frame. Yeah. So এইখানে start date টাই make it 19/5/2021. 2021. 19. Generate time frame. So now what it is doing is, it is doing the back testing. So basically, go to max. So basically, it is giving you an annualized return of 16.8% from 2021. Go to pouch composition. So May 19th, 2021 এ আমরা 5টা স্টক কিনেছিলাম, তার মধ্যে 2টো এখনো আছে, বাকি 3টে রিপ্লেস হয়ে গেছে। গো ডাউন, স্ক্রল ডাউন। ইয়া, সো এইগুলো যেগুলো প্লাস মাইনাস হয়ে গেছে, scroll up. In these 2 years, it has generated 36.46%, and the annualized return is 6%. So we can do something like this. Let me show you another one. Just go to time frame. Yeah. So for the same period now, just scroll it down. Now stock universe. Yeah. Okay. So suppose we wanted to do FMCG. Let's say FMCG is a very well-known sector. Baki gulo shob ekhi rekhe daw, and just do it. FMCG is a very familiar sector. Yeah, so FMCG করলে 23.47% হতো returns. Pouch composition দেখি না, এই 5টা স্টক হতো, আর এগুলো হচ্ছে যেগুলো প্লাস মাইনাস হয়ে গেছে। So that is that. So that this is the way in which the system can be used. Of course, I mean, this needs a lot more of familiarity and training and all of that, which is something that can be provided. Now, the reason why we are showing this, আমরা দেখাচ্ছি হচ্ছে যে যেটা সিদ্ধার্থদা বললো, there is a SEBI requirement যে for people who want a stock portfolio, সবাই কিন্তু PMS স্কিমে ঢুকতে পারে না, because the threshold for PMS scheme is 50 lakhs. So there is a gap there for people who want to have stock portfolios, but 10 lakh 15 lakh ওই ধরনের। So এই সিস্টেমটা দিয়ে তাদের জন্য ভেরি ভেরি ইন্টারেস্টিং পোর্টফোলিওস আমরা তৈরি করে দিতে পারি। ঠিক আছে, ক্যান উই গো ব্যাক টু দ্য স্লাইড নাও? ওকে, নেক্সট। নেক্সট। আচ্ছা, আমাদের এই পুরো জিনিসটা কিন্তু ডিজিটালি এনেবল। নেক্সট স্লাইড।
So the customer onboarding process, আমরা তো SEBI registered, so there is a KYC process, there is an agreement process. এই সব কিছুই আমরা digitally online করতে পারি. It will take the client just 5 minutes to sign up to this particular program. সবকিছু digitally লিংকের মাধ্যমে হবে. So that is not a problem. Next. So এগুলো হচ্ছে আমাদের contact details for people who are interested in having a further conversation about this. But আমরা যেটা মনে করি হচ্ছে যে this is a very interesting product that will provide your clients with যেটা আপনাদের ক্লায়েন্টকে মানে একটা পোর্টফোলিও তৈরি করে দেবে এবং রিটার্নস বেটার দ্যান মার্কেট করে দিতে পারে। সো এটাই হচ্ছে আমাদের প্রপোজিশন। আই থিঙ্ক এনি কোয়েশ্চেনস? Open to all. হ্যাঁ, ওপেন টু অল। Anybody can ask any queries, please. অপূর্ব সেন, বোলপুর। ইন্দ্রাশিস গোস্বামী, any question? বলছিলাম যে এই পোর্টফোলিও তৈরি খরচ কত পড়বে? না এই পোর্টফোলিও মানে এইগুলো জেনারেলি যেটা হয় আমরা ওই 2.5% চার্জ করি অফ টোটাল ভ্যালু, যেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করব। সেটা অবভিয়াসলি উইথ দি ডিস্ট্রিবিউটর সেটা আমরা শেয়ার করব। সো বেসিক্যালি না, পোর্টফোলিওতে মিনিমাম অ্যামাউন্ট কত হতে হবে? একটা লোকের যেমন পিএমএস এ 50 লাখ অ্যাভাব ছাড়া হবে না, তেমনি এখানে এই মডেল পোর্টফোলিওতে মিনিমাম কত লাখ টাকা লাগবে? সেটা মানে এটা তো ভীষণ ফ্লেক্সিবল, তো আমাদের ছোট ছোট বাস্কেট দিয়েও করা যায়। সো বাট জেনারেলি যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট থাকে 50,000 1 লাখ তাতেও করা যেতে পারে। হ্যাঁ, মানে ছোট ইনভেস্টরকেও আমরা এখানে আনতে পারি 50,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়েও আনতে পারি। তাদের লকিং পিরিয়ড কতদিন রাখতে হবে? আচ্ছা, মিউচুয়াল ফান্ডের সাথে এই প্রোডাক্টের কিছু ডিসকাশন করে নিই। একটা হচ্ছে যে এখানে কোনো লক ইন নেই, কোনো এক্সিট লোড নেই, কিছু নেই, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই প্রোডাক্টে মিউচুয়াল ফান্ডে যেমন আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা দিয়ে দিলেন বেসড অন দ্য প্রসপেক্টাস, বেসিক্যালি নামের ওপরে চলে, এইচডিএফসি মানে কোন হাউস দিয়ে দিলেন, আর তারপরে পোর্টফোলিও ম্যানেজার সেই টাকাটা নিয়ে ডিপ্লয় করছে, আপনার ট্রাস্ট আছে কারণ হাউসের নাম ভালো, যে যা পোর্টফোলিও ম্যানেজার যা বলেছে তাই করবে। হ্যাঁ, ঠিক আছে। এইখানে কিন্তু সেই অর্থে কিন্তু আপনি টাকাটা আমাদের দিচ্ছেন না। এই যে স্টকগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টেই থাকবে এবং ইউ আর দ্য ওনার অফ দ্য স্টকস, সো ইউ গেট অল দ্য প্রিভিলেজেস অফ ওনারশিপ অফ দ্য স্টকস। সো এইটা মানে আমরা যেটা বললাম দিস ইজ লাইক owning, this is like না, this is you having your own portfolio of stocks. প্রথম দামে একটা বলি কথা। হ্যাঁ, বলুন। বলছি উনি বলছেন আমার কোটাকে বা আপনার আইএলএলএফএসি যেমন ব্রোকিং আছে সব থাকবে, ওনার আন্ডারে পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট হবে, তার জন্য উনি পোর্টফোলিওর চার্জিংটা নেবেন, ব্রোকারিং এর কোনো সম্পর্ক নেই। এই পোর্টফোলিওটা তৈরি করার জন্য উনি 2.5% ইয়ারলি চার্জ নেবেন, এবং যে অ্যামাউন্টটা হবে তার উপর আর আমাদের শেয়ারিং করবেন। শেয়ারিংটা কত কি হবে? ঠিক বললাম কি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম ঠিক। আর আরেকটা জিনিস হচ্ছে স্টকগুলো কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টেই যাবে, আপনার এক্সিস্টিং ডিম্যাট অ্যাকাউন্টে যাবে। এইটা করার জন্য আপনার নতুন করে কিছু করতে হবে না, আপনার এক্সিস্টিং ডিম্যাট অ্যাকাউন্টে যাবে এবং আপনার এক্সিস্টিং ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের তরফ থেকে যে স্টকগুলো নেওয়া হয়েছে সেটা আলাদাভাবে ডিমার্কেট করা থাকবে। ধরুন আপনার কাছে 100টা আইটিসি আছে, আমরা বললাম আরো 10টা কিনুন, সেই যে 110টা আইটিসি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে গেল সেটা কিন্তু ডিমার্কেটেড থাকবে। 110টা যে আমাদের অ্যাকাউন্ট থেকে করা আছে সেটা আলাদাভাবে দেখানো।
এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ডিভিডেন্ড আপনি পাচ্ছেন, নোটিসেস আপনি পাচ্ছেন, এজিএম এ ইনভিটেশন আপনি পাচ্ছেন, যাদের কাছে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আপনি যখন খুশি এটাকে বিক্রি করতে পারছেন, কোনো লক ইন পিরিয়ড নেই, হোল্ডিং পিরিয়ড নেই, এটা তো আপনার, আপনি আজকে নিলেন কালকে বিক্রি করলেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, অল দ্য কস্ট আর ট্রান্সপারেন্ট, কোনো হিডেন চার্জেস নেই। আমরা যে ফিসটা বলছি 2.5% বাস, তাছাড়া আর কোনো খরচা নেই। তাছাড়া আপনি যে ট্রেডিংটা করছেন সেটা আপনার এক্সিস্টিং ব্রোকারকে, আপনার সাথে যেই অ্যারেঞ্জমেন্টটা আছে সেই অ্যারেঞ্জমেন্টেই আপনার ব্রোকিংটা হবে, ঠিক আছে? আর আপনি তো দেখলেন আমাদের ফ্রিকোয়েন্সি অফ ট্রেড ইজ ভেরি লো। সো অ্যাকচুয়ালি ব্রোকিং কস্টটা মোটামুটি আপনি নেগলিজেবল ধরে নিতে পারেন, মানে রাউন্ডিং অফ ইয়ে। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। সো আপনার কাছে একটা পোর্টফোলিও থাকছে যেটা ইজ সিলেক্টেড ইন আ ভেরি এক্সপার্ট ম্যানার, থ্রু অ্যালগোরিদমস অ্যান্ড অল দ্যাট। এটা আপনার কাছে থাকছে, আপনার আয়ত্তে থাকছে, এবং ইন আ ওয়ে, মানে আমি যেটা আমার স্ত্রীকে বলি যে আপনি যদি একটা সোনার কয়েন কিনে আপনার ভল্টে রাখেন, আপনার কি কখনো মনে হবে যে আপনি আউট অফ ফান্ডস? না, মনে হবে না, কিন্তু ইউ আর সাবজেক্ট টু প্রাইস রিস্ক, কারণ ওই সোনার দামটা উপরে নিচে যেতে পারে, হ্যাঁ, বাট ইউ আর নট রিয়েলি আউট অফ ফান্ডস বিকজ দ্য অ্যাসেটস আর উইথ ইউ। সো এই ক্ষেত্রেও তাই, ইন আ মিউচুয়াল ফান্ড ইউ আর অ্যাকচুয়ালি আউট অফ ফান্ডস, কারণ আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, টাকাটা আপনার ইয়েতে চলে যাচ্ছে, ঠিক আছে, একটা ডিম্যাট অ্যাকাউন্টে এইখানে স্টকগুলোও আপনার ডিম্যাট অ্যাকাউন্টে। সো ইন দ্যাট সেন্স ইউ আর নট আউট অফ। সো কোনো হিডেন চার্জেস নেই, কোনো না very, very transparent. দাদা, আমার একটা হুম। প্রশ্ন হচ্ছে যে যদি যার পার্সোনাল যে ডিম্যাট গুলোতে আছে, আপনার এই পোর্টফোলিওটা যদি সেখানে থাকে, এবার সে যে এক্সিস্টিং ব্রোকারের সাথে কাজ করছে, সে তো সেটা কেনে বেচে দিতে পারে, যে কোনো সময় করে দিতে পারে, তাহলে পরে যে এক্সপেক্টেড রিটার্ন সে তো পাবে না। না, সেটা তো ব্রোকার, যদি ব্রোকার আনঅথরাইজ তো বিক্রি করতে পারে না। না, সে তাকে ইনসিস্ট করলো যে কেন ফালতু রেখে দিয়েছেন, না বেঁচে না, দিন এটা এটা। না, সেটা তো তাহলে আপনার বলতে হবে আলাদা। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখালাম না, সেটা আমি সময় নেই, পরে আরেকবার করে দেখা। আমাদের এই যে প্ল্যাটফর্মটা আমি দেখালাম না, এটা কিন্তু হুম। ব্রোকার সাইটের সাথে ইন্টিগ্রেটেড। আপনার কিন্তু এই যে একটা পোর্টফোলিও তৈরি হলো, আপনার কিন্তু সেটা ফোন করে ব্রোকারকে বলতে হবে না। এইখানে এইটা আসলে আপনি বলতে পারেন ইট ইজ লাইক দ্য অ্যামাজন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। সেটা আমার দেখাবার সময় হয়নি, পরে দেখাতে পারবো। আপনি একটা, আপনার পোর্টফোলিওটা পছন্দ হলো, আর একটা বাটন থাকবে বাই নাও, আপনি ওইখানে গিয়ে বাই নাও করলে আপনাকে একটা ব্রোকার পোর্টালে নিয়ে যাবে। ধরুন আপনার ব্রোকার হচ্ছে কোটাক, আপনার এক্সিস্টিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন, ওইখানে একটা লিঙ্ক থাকবে, যেমন অ্যামাজনে থাকে না কার্ট, হুম। অ্যাড টু কার্টের পরে বাই নাও থাকে, এখানে একটা বাই নাও থাকবে। বাই নাওটা হলে আপনি, আপনার ওই কেওয়াইসি ডকুমেন্টস কিছু লাগবে, কারণ আমরা সেবি রেজিস্টার্ড বলে, রিস্ক প্রোফাইল হানা টানা, ওইটা 2 মিনিট 5 মিনিটে হয়ে যায়। তারপরে আপনার যে আমাদের সাবস্ক্রিপশনটা পেমেন্ট করে দেবেন নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা ইচ্ছা ডিজিটালি, হ্যাঁ। তারপরে দ্য সিস্টেম উইল গো অ্যান্ড বাই দ্য স্টকস, পুট ইট ইনটু ইওর ডিম্যাট অ্যাকাউন্ট, আপনার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং আপনার যখন রিব্যালেন্স হবে না, যে ধরুন আমি বললাম যে কথার কথা, যে আমি টাটা মোটর বিক্রি করে আমি জেএসডব্লিউ স্টিল কিনি, ঠিক আছে, আপনি ওকে করে দিলেন, এটাও অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে টাটা মোটরটা তুলে বিক্রি করে দেবে, জেএসডব্লিউ স্টিলটা নিয়ে আপনার ডিম্যাটে ঢুকিয়ে দেবে। আরেকটা জিনিস, আনলাইক মিউচুয়াল ফান্ডস, এই অ্যাকাউন্টে কিন্তু কোনো কিছু করা হবে না উইদাউট ইওর এক্সপ্রেস পারমিশন। সো এইখানে কি হচ্ছে, একটা সিস্টেম পোর্টফোলিওটাকে তৈরি করছে, আপনার সামনে পেশ করছে, কিন্তু ইউ আর ইন কন্ট্রোল, ইউ ক্যান ওভাররাইড। আপনাকে হয়তো 5টা স্টক দিল, আপনার পছন্দ, ওগুলো আমার দেখাবার সময় নেই আজকে, পরে আরেকবার করা যেতে পারে। আপনাকে 5টা স্টক দেখালো, আপনার একটা স্টক ভালো লাগলো না, আপনি সেটাকে বাদ দিয়ে বলুন বাকি 4টে করে দিন, করে দেবে, ঠিক আছে। রিব্যালেন্সিং এর সময় এসে আপনাকে বললো যে আমি টাটা মোটর, আমার মনে হচ্ছে, সিস্টেমের মনে হচ্ছে আমি টাটা মোটর বিক্রি করে জেএসডব্লিউ স্টিল ঢোকাবো, আপনি যদি মত দেন তাহলেই করবে, মত যদি না দেন করবে না। সো কোনো কিছু জিনিস সিস্টেম করবে না উইদাউট ইওর পারমিশন। সো আপনার ডাবল বেনিফিট আছে না, একটা হচ্ছে ইউ আর গেটিং অ্যাক্সেস টু অ্যান এক্সপার্ট সিস্টেম, বাট ইউ স্টিল হ্যাভ কন্ট্রোল, দ্য সিস্টেম ইজ নট গোয়িং টু ডু এনিথিং উইদাউট ইওর পারমিশন।
মানে আলাদিনের আশ্চর্য প্রদীপটা আমাদের হাতেই থাকবে, আমি যতক্ষণ না দৈত্যকে অর্ডার দেবো সে কিছু করবে না। কারেক্ট। আর আপনারও ওই ওরকম ভাবে অর্ডার দিতে হবে, আপনার টার্মিনালে বসে কিনবো 4টে স্টক 5টা স্টক, ওগুলো কিছু করতে হবে না, ব্রোকারকে ফোনও করতে হবে না, আপনি জাস্ট বাই বলে দিলেন, অ্যামাজনের মতো বাই বলে দিলেন, বাকিটা হয়ে যাবে, ওরা প্যাক করে ডেলিভারি করে আপনার বাড়ির ঘরের দুয়ারে পৌঁছে দেবে। এখানে ঠিক তাই। আমার তো মনে হয় আমরা যারা কাজ করি প্রত্যেকের নিজস্ব অ্যাটলিস্ট মিনিমাম 50,000 টাকা দিয়ে একটা টেস্ট করে দেখা উচিত। তারপরে যখন সে কমফর্ট মনে করবে তখন সে ক্লায়েন্টের কাজটা শুরু করবে। ফার্স্ট তো নিজেকে টেস্ট করে দেখতে হয় যে রসগোল্লাটা সেটা মিষ্টি না টক না নোনতা, একবার তাহলে দেখতে পারে। আমার মনে হয় আমাদের নিজেদের আগে টেস্ট করা উচিত যে এটা কি কি ধরনের জিনিস। আর মানে আমরা অপূর্বদা আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ, নিশ্চয়ই, একদম। তাই না? মানে আমরা প্রত্যেকের কাছে 50, আমরা যারা এখানে কাজ করি প্রত্যেকের ফান্ড কিছু আছে, অ্যাটলিস্ট নিজেদেরটা দিয়ে আগে টেস্ট করে এক মাস 2 মাস দেখার পরে কনফিডেন্স পেলে তখন কাজ করতে কোনো কারো অসুবিধা হওয়া উচিত না। কারেক্ট, পরে তো ব্রোকেজ কমিশন হ্যান ত্যান এগুলো পরের ব্যাপার। ফার্স্ট আগে প্রোডাক্টটাকে দেখা যে যেটা দিতে চাইছে সেইটা আমরা কমফোর্ট ফিল করছি কিনা। ফার্স্ট হচ্ছে যে আমাদের কমফোর্ট জোনে যদি আমরা না আসতে পারি তাহলে আমরা ইনভেস্টরকে দেবো কি করে, তাকে কমফোর্ট দেবো কি করে। কারেক্ট। সেই জন্য আমার মনে হয় ক্লাস কি সফটওয়্যার, হ্যালো, হ্যাঁ প্লাস কি সফটওয়্যারটা নিজেরা হ্যান্ডেলিং করলে অনেক কিছু সুবিধা হবে। আমাদের বিশেষ প্রবলেম হয় যে গ্রামাঞ্চলের লোকেরা অত সফটওয়্যার চালাতে অসুবিধা করছে। হ্যাঁ আমি যদি নিজে ওটা নিয়ে একটু খাটাই করলে আমি একটু সরগড় হয়ে যাবো, তাহলে আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো রিটার্নটা যে আমি এরকম করেছিলাম। হ্যাঁ, মানে সেটাও করা যায়। আমরা অ্যাকচুয়ালি এমন সাপুড়ে হওয়া উচিত যে মাদুলি বেচবে সেই মাদুলিটা আগে নিজে পড়ে দেখাবে যে আমি এই মাদুলিটা কিন্তু ব্যবহার করছি, এই দেখো আমি সাপের সামনে আছি আমাকে কামড়াচ্ছে না। আমরা বেশিরভাগই সাপুড়ে নিজে মাদুলি ব্যবহার করি না, আগে লোককে দিয়ে দিই, এবার সে সাপের কামড় খেয়ে মরে যায়। সেই তো, সেই জন্য এই প্রোডাক্টটা আরো বেশি ট্রান্সপারেন্ট, কারণ এটা আপনি নিজে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন, টেস্ট করতে পারেন, রিয়েল টাইম মনিটর করতে পারেন। আচ্ছা দাদা একটা জিনিস বলি, ধরুন যার কোনো ডিম্যান্ড বা ধরুন ও চাইছে না, যা আছে ওর সঙ্গে কোনো সম্পর্ক, আমি এই মডেল পোর্টফোলিওটা সম্পূর্ণ আপনারই পুরো ডিম্যান্ড বা যা কিছু ওটা আলাদা সেপারেট করে রাখা, ওর সাথে কোনো টাচ করতে চাইছে না, তো সেক্ষেত্রে কি হবে? আপনি একটা নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ওইটার সাথে থ্রু দিয়ে মানে না এখানে আমি বলছি সেই ডিম্যাট গুলোর প্রসেসটা যদি বলাই হলো যে এই মডেল পোর্টফোলিওর জন্য আপনি একটা সেপারেট আপনি করে রাখুন, যার সাথে আপনার এক্সিস্টিং যা আছে কোনো মেলানো মেশানোর দরকার নেই, হ্যাঁ, সেটা পুরো একটা সেপারেট থাকে, তাহলে পরে ওর বুঝতে সুবিধা হবে কোনটায় প্রফিট হচ্ছে কোনটা লস হচ্ছে সে তো বুঝতে পারবে না পোর্টফোলিওটা। 100%। তো আমার মনে হয় যে এই কাজটা আমরা যদি করি, আমাদের যার যেখানে আছে সেটা সেপারেট থাকুক, এটা কমপ্লিটলি একটা আলাদা করে না, তাহলে পরে আমাদের আইডেন্টিফিকেশনটা অনেক ভালো হবে, দেখানো সহজ হবে, সবকিছু হবে। নাহলে তো মিলিয়ে মিশিয়ে ওই সব রকম গিয়ে একটা হচপচ হয়ে যেতে পারে। না, আমাদের যেটা সেগুলো মানে মেবি পরে আরেকদিন আরো বিস্তারিত ভাবে আরেকটা প্রেজেন্টেশন করা যেতে পারে যে আমাদের আসলে এই প্ল্যাটফর্মটা টাই আপ আছে 15টা থেকে 16টা ব্রোকারের সাথে, মানে অল দ্য টপ ব্রোকার্স ইন ইন্ডিয়া ইনক্লুডিং সিদ্ধার্থ দার ট্রাস্ট লাইন, সেটার সাথেও কানেকশন আছে, মানে ইন্টিগ্রেটেড আছে। কোটাকের সাথে হ্যাঁ হ্যাঁ, সব বড়গুলো সবগুলোর সাথে আছে। হ্যাঁ, ওই লিস্টটা একবার শো করিয়ে দিন, তাহলে অনেকের কমফোর্ট চলে যাবে ওই লিস্টটা। হ্যাঁ, আমি ব্রোকার লিস্ট নামটা আমি দিয়ে দিয়েছি, ফান্ডটার নামটা কি জানেন? হ্যাঁ, আমি সব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে। না, বিষয়টা হচ্ছে সিম্পল ভাবে ভাবতে হবে। সেটা হচ্ছে যে আমরা একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের দোকানদারির ব্যবসা করি, তো এখন তো সব মল সিস্টেম হয়ে গেছে, মানে আরামবাগ স্টাইলে বা স্পেন্সার স্টাইলে হিন্দুস্তান লিভারও রাখতে হবে, আবার আইটিসিও রাখতে হবে, সাবান সবাই তো সাবানই হচ্ছে হয়তো। তো আমাদের এই দোকানটায় একটা প্রোডাক্ট ঢুকলো আমাদের মেম্বারদের দোকানে, তারা যখন ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করছে তখন তাকে একটা বেশ বুকে দেখাচ্ছে যে চলো মিউচুয়াল ফান্ডে আপনি এখানে ইনভেস্ট করছেন, ভালো কথা, আপনি এসআইপি করছেন, ভালো কথা, তারপরে আপনি কর্পোরেট ডেট
হয়তো আমাদের এখন তো নতুন একটা এসে গেছে, সেবিও বলছে যে এমএফডি রা কর্পোরেট ডেট, আরবিআই বন্ড আরবিআই সবকিছু করবে। বন্ড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়। হুম। স্পেশালি গ্রাম এলাকায় হয়তো ক্যাপিটাল গেইনস একটা এসে গেছে, বাড়ি ফাড়ি বেচে টেচে, তারও বন্ড ফন্ড, এই যে পুরো জিনিসটা আমাদের অফার করতে হবে। তার মধ্যে এই প্রোডাক্টটা, মানে এই যে প্রোডাক্ট নিয়ে এতক্ষণ আলোচনা হলো, সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমি স্টক মার্কেটেও আছি, আবার ডাইরেক্টলি নেই, এবং আমার কোনো ডাইরেক্ট চিন্তা ভাবনা করার জায়গা নেই। অ্যাকচুয়ালি কমন সেন্সটা এমন একটা জিনিস যেটা ইজ নট কমনলি অ্যাভেলেবল, এই একটা প্রবলেম। 2010 সালে একজনের একটু মারুতি গাড়ি কেনার খুব ইচ্ছে হয়েছিল। তখন দাম ছিল 3 লাখ টাকা গাড়িটা। ও তার আগে বছর 10 চাকরি বাকরি করেছে, তো 3 লাখ টাকাটা জমে গেছে। তো ওর খুব ইচ্ছে হয়েছে একটা মারুতি গাড়ি কিনবে। তো একজন এরকম আমাদের মতন অ্যাডভাইজারের কাছে গেছিল, সে বললো যে আর তোমার তো অফিসের বাস এসে তোমাকে অফিসে দিয়ে যায়, গাড়ি দিয়ে কি করবে, বিয়ে থাও করনি, গাড়ির সেরকম একটা প্রয়োজন নেই। তখন অফকোর্স উবার এসব ওলা টোলা আসেনি, যাই হোক ট্যাক্সি তো পাওয়া যেত। তো যখন দরকার হবে গাড়ি ভাড়া করে দেবে। 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে কি হবে, গাড়ির দামটা তো আগামী দিনে কমবে কেন, যত গাড়ি পুরনো হবে গাড়ির দামটা কমে যাবে। সুতরাং তোমার এই, ও অ্যাকচুয়ালি বলতে চাইছিল আমি একটা গাড়িতে ইনভেস্ট করবো। কথাটা কমন সেন্সে একটু ভুলভাল। গাড়িটা কখনো ইনভেস্টমেন্ট হয় না, ডেপ্রিসিয়েটিং অ্যাসেটে কখনো ইনভেস্টমেন্ট হয় না। তো আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, ধরা যাক সেই লোকটা ওই 3 লাখ টাকা দিয়ে গাড়ি না কিনেছিল 2010-এ, আর কোনো একটা কমন সেন্সের পরিপ্রেক্ষিতে 3 লাখ টাকার মারুতি শেয়ার কিনেছিল গাড়ির বদলে, তাহলে সেটা আজকের দিনে দাম 18.5 লাখ টাকা। আর 13 বছরে ওই মারুতি 800 যেটা কিনেছিল, সেটা বোধহয় 20,000 30,000 টাকা তো বিক্রি হবে, হলেও হবে হবে, না, আর হবে নাহলে না। স্ক্র্যাপে চলে যাবে বেসিক্যালি। আটাই বেশি হবে। তো এখন কাটাইতে চলে যাবে। তো আমাদের তো ক্লায়েন্টদের বোঝাতে হবে যে আমরা একটা পোর্শন, একটা স্লাইসটা আমরা একটা মানে একটা টাকা তো পাই, মানে ব্যাপারটা পিৎজার মতন, মানে আসে বাক্সটা চৌকো, বাক্সটা খুললে যে পিৎজাটা পাই সেটা গোল, আর খাই যখন পিস পিস করে খাই। তো পিৎজা টেকনোলজিতে ওই পিস পিস করে খাবো, বাড়ির জন্য খরচ হবে, এই হবে, এইসব করে একটা স্লাইস আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। সেইটা যখন ইস্যুটা, সেটাই যখন আইডিয়াটা, সেই স্লাইসটার মধ্যে আবার সাব স্লাইস করা যায়। সুতরাং আমার মিউচুয়াল ফান্ডে হয়তো আমি 5 লাখ টাকা দিলাম, এখানে হয়তো 1 লাখ টাকা দিলাম, কর্পোরেট ডেটে হয়তো 1 লাখ টাকা দিলাম, এই পুরো বুকেটা অফার করার জন্য এই প্রোডাক্ট। সুতরাং এটা আমার ধারণা মফস্বল এবং ইন্টিরিয়ার্স অফ বেঙ্গলে আমার যতটুকু কথাবার্তা বলে বুঝতে পারি, তাদের প্রত্যেকের একটা বদ কিংবা সৎ ইচ্ছে আছে যে শেয়ার বাজারে কিছু টাকা লাগাবো। তো ধুমধাম একা একা লাগালে তো একটু বিপদ টিপদ হয়, সেটাই একটা মাধ্যমে যদি আমরা অফার করতে পারি, তাহলে কিন্তু এই ইউএমটা অনেক বড় গ্রো করতে পারে, অনেক বড় গ্রো করতে পারে। কেন 50 লাখের থ্রেশহোল্ডটা তো সবাই পারবে না, কিন্তু 2 লাখ টাকা করে 50টা লোককে জোগাড় করাটা কোনো ঝামেলা হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে মেম্বারসদের কাছে এটা উপস্থাপনা করা যায়, এবং ফার্দার অনেক কিছু ক্লারিফিকেশন, যেটা গৌতম বললো যে নিজেরা একটু আঁচিয়ে দেখি। তো আমরা তো মিউচুয়াল ফান্ড তো নিজেরা আঁচিয়ে না দেখিয়ে ক্লায়েন্টকে আঁচিয়ে দিই। হ্যাঁ, তো ভেরিফাই করো, ভেরিফাই করতে কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই ভেরিফাই করবে, নিশ্চয়ই বুঝবে যে কি হচ্ছে। না, অ্যাকচুয়ালি সিদ্ধার্থদা, আমাদের মধ্যে যেটা প্রবলেম হয়, আমরা শুধু অন্যের কথায় সবকিছু করি, নিজে ভালো করে যাচাই করি না। যার জন্য নিজে যাচাই করতে গেলে নিজে ইনভলভ হতে হয়। যে কোনো খাবার আপনি দেখেন না, যে যত সেফ, যত ভালো রান্নার লোক, তারা তো রান্না করতে করতে আগে টেস্ট করে, খেয়ে দেখে যে রান্নাটা ঠিক হচ্ছে কিনা। তো আমরা ইনভেস্টমেন্ট সবাইকে করাই, কিন্তু আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট নেই। ইভেন বিশ্বাস করবেন না, আমাদের এই যে যত ডিস্ট্রিবিউটাররা কোটি কোটি টাকা রোজগার করতে পারে, কিন্তু এদের না প্রপারলি ইনভেস্টমেন্ট আছে, অ্যাসেট অ্যালোকেশন আছে, না আপনার ইন্স্যুরেন্স আছে, না মেডিক্লেম আছে, কিচ্ছু নেই। সব ঘরামির ঘরে ছাউনি ফুটো।
তো এই জন্য আমি বলছি যে অ্যাটলিস্ট এটা লোককে বলার আগে অন্তত 50,000 টাকা নিজের ইনভেস্টমেন্ট করে দেখুন, তাহলে তাহলে তো নিজেরও তো একটা পোর্টফোলিও হোক হ্যাঁ, এই সুযোগে। এই সুযোগে করা উচিত। এবং যেটা অনেকেরই নেই, আপনি এটা বিশ্বাস করবেন না, আমাদের অনেকের মধ্যেই কিন্তু নেই ইনভেস্টমেন্ট সেই অর্থে। কারণ আমি এটা জানি এই কারণে, এখানে অনেকে জানে না, যখন সেই এজেন্টটা কোনো কারণে, কারণ লাস্ট আমি 8-10 বছরে যে ডিস্ট্রিবিউটার যারা মারা গেল আনন্যাচারাল ডেথ, তাদের ফ্যামিলিতে যখন মিট করলাম, তখন দেখছি তার তার বলতে কিছু নেই, তার ওয়াইফ ফ্যামিলির নামে কিছু নেই, কিছু নেই। তারা এত রোজগার করে করলোটা কিসে? এটা খুব প্যাথেটিক। সেই জন্য আমার মনে হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লোককে, ইনভেস্টরকে এই ধরনের প্রোডাক্ট দেওয়ার আগে আমাদের প্রত্যেকের কাছে অ্যাটলিস্ট 50,000 টাকা আছে, এটা আমি বিশ্বাস করি। যদি কেউ না থাকে, তাহলে আমার মনে হয় সে কোনো কাজই করছে না ইন্ডাস্ট্রিতে। এখন যদি তার কাছে 50,000 টাকা ইনভেস্ট করবার মতো যদি আমাদের ডিস্ট্রিবিউটারদের কাছে কারো না থাকে, তার মানে সে ধরে নিতে হবে সে কিন্তু কোনো কাজকর্ম করে না, শুধু ওই শোকেস আছে। ঠিক কিনা? ওভার টু সিদ্ধার্থ দা। হ্যাঁ, ঠিক আছে, 50,000 হোক, 1 লাখ হোক, ইস্যুটা হচ্ছে যে আমার বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এবং 1900 বোধহয় 58 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো বেশ বড় একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফাইন্যান্সের হেড ছিলেন। তো বাড়িতে প্রাচুর্য যথেষ্ট ছিল, কোম্পানির ফ্ল্যাট, তারপরে গাড়ি, ড্রাইভার ইত্যাদিতে ছোটবেলা যেগুলো দেখেছিলাম। তো তারপরে ওভার দ্য টাইম বাড়ি করেছিল, ওভার দ্য টাইম কি কি করতো আমি ঠিক বুঝতে পারতাম না, আমার সাথে আলোচনাও করতো না, সুতরাং বোঝার তো কোনো ব্যাপারই ছিল না। ব্যাপারগুলো বুঝলাম ওনার মৃত্যুর পরে, যে অন্যের জন্য সব কাজকর্ম করেছিল, নিজের জন্য কিছু করেনি। তো এটাও তো হতে পারে যে একজন কোয়ালিফাইড লোক সে সময় পেল না নিজের জন্য ঠিকঠাক করে জিনিসপত্র করা। এটা আমাদের সবারই হয়, এটা বাবার বলে নয়, সবারই হয়। এটা সমালোচনা করার জায়গা নেই। কোথাও যেন একটা আমরা ভুলে যাই নিজেদের ব্যাপারগুলো সঠিক করা। সেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং আমার বাবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এখানে যারা আছেন, আমি যদি একটু ভেতরে ঢুকি তাহলে সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন এখানে বেশিরভাগ লোকই আন্ডার ইনশিওর্ড হয়ে বসে আছে, তাদের মেডিক্লেম পলিসিগুলো সঠিক নয়, মানে পলিসির ডিটেলসটা ভালো করে পড়েইনি। যেমন আমি নিজে জানতাম না, এবার জানলাম যে ওই বোনাস ফর নো ক্লেম যেটা দেয় পলিসি ভ্যালুর ওপর, সেটা 5 বছরের পরে আর দেওয়া যায় না, মানে ওইখানে ওখানে ইতি, ওখানে ইতি। হ্যাঁ। তো এগুলো তো ডিসক্লোজ হয় না চট করে, ভাবা যায় যে প্রত্যেক বছর যখন নো ক্লেম হচ্ছে বোনাস চলবেই তো চলবেই তো চলবে। তো মাঝে মাঝে পলিসি পোর্ট করতে হয়, কেন করতে হয় তার অনেকগুলো লজিক আছে। এনিওয়ে, আমাদের অ্যাজ এমএফডি অ্যাডভাইজার অ্যাসোসিয়েশন, কনসালটেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টের বুকেটা সাজিয়ে দাও। এবার অবভিয়াসলি গৌতম যেটা বলছে, নিজে যদি একটা করো 50,000 1 লাখ টাকা, তাহলে প্রসেস সম্বন্ধে ওয়াকিবল হয়ে যাবে কি করে করে ব্যাপারটা। কারণ অনেক লেভেলে তো ডিজিটালি খুব একটা এনাবেল নয়, তো তাদের হাতে ধরে করাতে হবে। তো সেটা তো ঠিক আছে, করে করলে 2-3 মাস মানে একটা কোয়ার্টার রিভিউ করলেই ব্যাপারটা ধরা পড়ে যাবে যে ঠিক আছে এটা চালা যায় কিনা। এনিওয়ে, সৌমিত্র ইজ অ্যাভেলেবল অন টেলিফোন নাম্বার। আমি টেলিফোন নাম্বারটা একটু কমেন্ট সেকশনে টেলিফোন নাম্বারটা দিয়ে দিই, ওই স্লাইড ফ্যাট থেকে কিছু বুঝবে না। আচ্ছা, এই তো রয়েছে, এই তো আছে, তো দেখতে পাচ্ছি সব। দিন, হ্যাঁ, এই নাম্বারটা একটু নোট করে নাও কিংবা ছবি তুলে নাও, দেন ফার্দার টকিং ক্যান হ্যাপেন। কি হলো? আসেনি, স্লাইড আসেনি। দাঁড়া, হ্যাঁ, এবারে এসছে। এটা ছবি টবি তুলে দিয়ে হ্যাঁ, আমি কথাবার্তা বলি, জানতে পারবে। আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এইটার হ্যাঁ, এটা দিয়ে দাও স্ন্যাপশট। গ্রুপে। না, গ্রুপে হঠাৎ দিলে তো কিছু বুঝবে না লোকজন, বলে এটা কি। না, ও যারা এ পরে জেনে যাবে, হ্যাঁ। রেফারেন্স থেকে যাবে, তারপরে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া যাবে সবাইকে। এবার কথোপকথনের মধ্যে দিয়ে জিনিসটা আরো ক্ল্যারিফাইড হবে, আর যেটা ব্যাপার, স্টেপ নাম্বার 1, ক্লায়েন্ট কনভিন্স হলে পর দিয়ে দিয়েছি আমি গ্রুপে। সে একটা কেওয়াইসি করবে, তারপরে তার কেওয়াইসিটা হয়ে গেলে পর
সে সে একটা পেমেন্ট করবে, তারপরে সে বলবে যে আমি কত লাখ টাকার কি কত হাজার টাকার পোর্টফোলিও বানাতে চাই, সেটা অটোমেটিক তৈরি হয়ে আসবে। ওই সঞ্জীব দা বলছে যে কোনো ওয়েবসাইট আছে কিনা, ডেফিনেটলি ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, ওয়েবসাইট তো আছে। ওয়েবসাইটটা অ্যাড্রেস কি? একটু চ্যাট বক্সে টাইপ করে দিন। চ্যাট বক্সে লাগিয়ে দিন। smartvalue.co.in। ঠিক আছে, এটা এটা এই সাইটটা এই জায়গাটা গিয়ে গিয়ে দেখে নাও। হুম। অবশ্যই প্রশ্ন তো থাকবেই, কারণ হ্যাঁ, অবভিয়াসলি fund থাকা ভালো, value- প্রশ্ন থাকলে তো ভালো, তাহলে কিছু হচ্ছে। এটা একটু আগেরটা স্মার্ট ভ্যালু হয়ে গেছিল, এটা কারেক্টেড হবে, ওটাকে ডিলিট করে দে। smartvalues.co.in এটা দেখো, তারপরে বাবা সন্তোষ সিংহ কি ডাক্তার বাবু নাকি পেছনে স্টেথোস্কোপ দেখতে পাচ্ছি? না, ওই হেলথ ইন্স্যুরেন্স ব্যাচে সেই জন্য স্টেথোস্কোপ আছে। ও দুর্গাপুরের ছেলে, খুব ভালো, ও MBA করা, আরে ভালো কাজ করে দুর্গাপুরে। ব্যাচে দুর্গাপুরে না কি ব্যাচে? ওর সমস্ত কিছু, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সবই। ও স্টেথোস্কোপ মেডিক্লেমের জন্য আছে। ও মেডিক্লেম। হ্যাঁ। আচ্ছা, দেখি দুর্গাপুর আমি পরের সপ্তাহে যাচ্ছি শুক্রবার। ও তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করি, কারণ দেখতে বেজে গেছে, 2:45 বেজে, খাওয়া দাওয়ার সময় করতে হবে। এবারটা এটা নিয়ে চিন্তা ভাবনা করো, তারপরে সবুজের সাথে কথাবার্তা বলো তোমাদের। না, আর কিছু আপনি যাওয়ার আগে কেউ কিছু যদি বলতে চায় 1-2 মিনিট বলে নি, কারো কিছু মনে প্রশ্ন থাকলে। নিশ্চয়ই। তমালদা, স্বপন, সঞ্জীব দা, সবাই বলুন না। আরে যত প্রশ্ন করবেন তত ক্ল্যারিটি আসবে, নালে তো আসবে না। অপূর্বতা আছে বলবে। আমি একটু আগে ঢুকেছি তো, হুম। পুরোটা বুঝতে পারিনি, তাই তোমার প্রশ্ন করবো না। না করাই ভালো। তোমরা ভুলে যাও যে প্রোগ্রামটা আজকে ছিল, সেটা দেখো। ঠিক দাদা আছে, আমি বাড়ির বাইরে ছিলাম। ওই আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, যে জেনেছে তার program- প্রশ্ন করার program কিছু দেখা থাকলে হয়নি। করে। যে বলছে প্রোগ্রাম সে দেখতে পায়নি, ভালো কথা। সৌমিত্র সে ফোনে কথাবার্তা বলে পুরো জিনিসটা ক্লারিফাই করে দিতেই পারে। হ্যাঁ, ফোন নাম্বার তো দিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্টলি কথা বললেই হয়ে যাবে। ডাইরেক্টলি কথা বলে নাও, আর যে প্রোগ্রাম দেখেছে তারও তো হয়তো অনেক প্রশ্ন থাকবে, সেটা আমি না, এটা রেকর্ড করা আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো, যদি কারো সময় থাকে দেখে নেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই ভালো, হ্যাঁ, ওটাই সেটা ভালো। ভালো। আর ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার থ্যাংক ইউ। তরফ থেকে, ICA এর তরফ থেকে, সৌমিত্রর তরফ থেকে, আর একটা পড়াশুনো, গৌতম একটু পড়াশোনার ব্যাপারটা কি এগোচ্ছে, মানে কি হচ্ছে তুমি হ্যাঁ, বলছো? সেটা তো আপনাকে ঠিক করতে হবে। আমি মঙ্গলবার দিন যাচ্ছি, বসে ঠিক করে নিয়ে ওটা সবাইকে বলবো, কারণ এখানে তো এখন 15-16 জন আছে, এখানে তো বেশি লোক নেই। হ্যাঁ, তো ন্যাচারালি সবার কাছে মেসেজটা দেওয়ার জন্য আলাদা করে ওটা মিটিং ডেকে নেবো, নিয়ে শুরু করব। মঙ্গলবার দিন বিকেলে যাচ্ছি তো আপনার কাছে। তাই? হ্যাঁ, আপনার কাছে আসবো মঙ্গলবার দিন বিকেলে। তো তখনই আমরা বসে পুরো সারা বছরের কি করবো না করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পুরো সেটাকে আপনি তার মধ্যে রেডি করে রাখুন। সেইভাবে আমরা এবার যেটা আমাদের ফ্রি পোর্শন আছে আর যেটা সাবসিডারি আছে, সবগুলোই আলোচনা করবো। ঠিক আছে, সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক এবং আছে। এখানে এই পোর্টফোলিও গুলো আমাদের মনে হয় যে আমরা নিজেরা কিছুটা করি। আমাদের ফার্স্ট মডেল পোর্টফোলিও কি জিনিস অনেকে শুধু শুনেছে, প্র্যাকটিক্যালি না করলে সে বুঝবে না হোয়াট ইজ হোয়াট। না, যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিস্টেমস ড্রিভেন পোর্টফোলিও। হ্যাঁ, খুব মানে ক্ল্যারিটি আছে যে সম্পূর্ণ তার human- নিজের কন্ট্রোলে থাকছে, সবকিছু হচ্ছে, মানে এগুলো এরকম নয় যে ইমোশনস গুলো এখানে বাদ আছে। হ্যাঁ, এখানে ওই এরকম নয় যে আমি ফান্ড ম্যানেজারের কাছে সব দিয়ে রেখে দিয়েছি, সেসব তো ব্যাপার নেই, সব তো না, নিজের কাছেই আছে। সব নিজের কাছে আছে। মানে এক কথায় আমি ফান্ড ম্যানেজারকে একটা 2.5% চার্জেস দিয়ে একটা ফান্ড ম্যানেজারের পরামর্শে আমি চলছি, এই তো একদম সোজা হিসেব। এটাই ওয়ান লাইন। ওয়ান লাইনার হচ্ছে এটা, এটাই one যে line। 2.5% চার্জ দিয়ে আমি একটা রেপুটেড রেগুলেটেড ফান্ড ম্যানেজারকে পাচ্ছি, এবং একটা ছোট্ট কিটির জন্য 50,000 টাকার জন্য, যেটা কেউ কোনোদিন কল্পনাই করতে পারবে না।
মনে একটা 2000 টাকা ইলিশের যদি একটা 25 গ্রামের টুকরো কেউ কেনবার যে ক্ষমতাটা, সেটা ইনি ব্যবস্থা করে দিলেন। আপনি যেহেতু খাবার দাবারে আছেন, ওই জন্য ইলিশ মাছের গল্পটা বললাম আর কি, তাই না? যে একটা 2000 টাকা কেজি 2 কেজি ইলিশে তো কেউ আমাদের কেনার ক্ষমতা নেই, একটা বড় স্টক। তো তার একটা যদি 25 গ্রাম আমরা এই সুযোগে কিনতে পারি আর কি, ওই চলো। টেস্টটা পাবো। তাহলে এখানে ইতি টানি। হ্যাঁ। তারপরে আগামী দিনে কথা টথা এটার ব্যাপারে একদম একদম দিয়ে নাও, দেখো কি হয়। নিশ্চয়ই ভালো হবে, সবার ভালো হবে। Product is good and we should be able to offer a range of products to our customers. ইয়েস। খালি একটা জিনিস বেচার জন্য যাওয়ার কোনো মানে হয় না আমার। না, ব্রোকার ব্রোকার, হ্যাঁ ব্রোকার লিস্টটা একবার একটুখানি দিয়ে দিন, ওটা আমি স্ক্রিনশট করে দিয়ে দিই গ্রুপে। স্ক্রিনশট। আমি আপনি স্ক্রিনে দিয়ে দিন, আমি স্ক্রিনশট করে দিচ্ছি। ও আচ্ছা, না তো ঠিক আছে। ব্রোকার লিস্ট ওই যারা এনকোয়ারি করবে, আমি প্রথমে বলতে পারি যে যতগুলো বড় বড় নাম আছে ব্রোকিং এ সবকটাই আছে। টপ 14-15 ব্রোকার্স আপনি নাম ধরে নিন সবগুলো। যতগুলো 14-15টা টপ ব্রোকার্স আছে তাদের সবারই নাম আছে, যেখানে ইচ্ছে অ্যাকাউন্ট খোলা যাবে, কোনো অসুবিধা নেই। না অলরেডি তো আছেই, সবার কিছু না কিছু তো আছে। না, যেটা যেটা তুমি বললে, যেটা আমি মনে করি সঠিক, সেটা হচ্ছে যে হ্যাঁ এটা আছে আছে, এটা মনিটর করার জন্য আরেকটা খুললে পর জিনিসটা চোখের সামনে খুব ভালোভাবে মনিটর হবে। আর নাহলে মুশকিল হবে, হ্যাঁ, বুঝতে পারবে না কোনটা কি হচ্ছে। যে কোনো জায়গায় খুলবে তার পছন্দ মতন, আমাদের কোনো ব্যাপারই নেই, এদের কোনো ব্যাপারই নেই। এদের ফিস পাওয়া নিয়ে কথা, আর রিব্যালেন্সিং করা নিয়ে কথা। আর আবার এরকম হতে পারে, আমি জানি যে ধরো ক্লায়েন্ট বললো যে আচ্ছা আপনি তো যেরকম করছেন সিস্টেম ড্রিভেন, ভালো কথা। আচ্ছা আমার না মনে হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলের একটা খুব বড় সুযোগ আগামী 10 বছরে আসবে, আমাকে একটু ইভি স্টকের একটা পোর্টফোলিও করে দিন। মানে অর্ডারে খাবার তৈরি করা হবে, যে অর্ডার দেবে সেটা সেই অনুযায়ী তারা মানে একদম ইলেকট্রিক ভেহিকেলের সঙ্গে সঙ্গে ওই ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যাটারি, সেটার যদি একটা স্টক তাদেরও একটা লিস্ট করে দেওয়া যায়, কারণ ওটা তো তখন ব্যাটারি একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। হ্যাঁ, ব্যাটারি ফ্যাক্টরটা প্রায় 20-25% অফ দ্য কস্ট অফ দ্য ভেহিকেল। হ্যাঁ, এবার পয়েন্ট আছে ব্যাটারিটা বছরে একবার চেঞ্জ হবে, না 3 বছরে একবার চেঞ্জ হবে, না 8 মাসে চেঞ্জ হবে, তার উপর খেলাটা। হ্যাঁ যদি এটা 2024 টাটা যখন শুরু করবে, এই যে ওটা তো 10টা মডেল বোধহয় লঞ্চ করবে 2024-এ। হ্যাঁ, তো তখনই কিন্তু, কালকেই তো আমি ক্যাবে বলছিলাম, ওরা তো রেডি হয়ে আছে, যখনই লঞ্চ করবে সঙ্গে সঙ্গে নেবে। ক্যাব ওয়ালারা সব ওই ইভিকেল ব্যাটারি নিয়ে নেবে, বলছে তেলে আর পয়সা দিতে পারছি না। তেলের এখন পয়েন্ট আছে যে এটা একটা কনসেপ্ট কারোর মধ্যে এসছে। কেউ বললো যে না আমার না এই দেশটা তো আলটিমেটলি 50% তো মানে খেতি বাড়ির ব্যাপার ট্যাপার। তো খেতি বাড়ি মানে চাষবাস নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে, আমাকে ওই রকম টাইপের একটা 5টা শেয়ার কি 6টা শেয়ারের একটা আমাকে পোর্টফোলিও করে রাখুন, যেটা আমি রাখতে চাই। আমার ধারণা এই ব্যবসাটা কম বেশি ভালো খারাপ করে আলটিমেটলি দাঁড়িয়ে যাবে। তো সেইরকম ভাবে ডিজাইন এরা করে দিতে পারবে, সেই সুবিধাটা আছে। মানে অনেকে আছে না, আমার নিজস্ব একটা ইচ্ছা, কেউ একজন বলবে না হাইড্রোজেনের ওপর, হাইড্রোজেন গ্যাসের ওপর, হাইড্রোজেন বাসের ওপর আমাকে পোর্টফোলিও করে দাও। যে আমি মনে করছি হাইড্রোজেন চালিত ভেহিকেলস এর বিরাট ডিমান্ড আসবে। সিদ্ধার্থদা, এটা কি আলটিমেট আমরা স্টকের ভজরি মান্না পাচ্ছি? হ্যাঁ, স্টক আমি যখন যা যা খেতে চাইছি, থালি চাইছি না আমার স্পেশালিটি চাইছি। দেখো, আমার ভজরিতে 42টা ভেজিটেরিয়ান আইটেম আছে, আর মাছ আর মাংস টাংস দিয়ে অ্যানাদার 35টা আইটেম আছে, ঠিক আছে? তো এখন পয়েন্ট হচ্ছে ওই মেনু লিস্টটা পড়তে সবার খুব পছন্দ হয়। আবার পেন দিয়ে পেন্সিল দিয়ে আমি দেখেছি এরকম করে 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 দেখে। আমি হয়তো প্রদীপ ভজরে বসে আছি, দেখছি ভদ্রলোক খুব মন দিয়ে দেখছে, তারপর আর সহ্য করতে পারি না। এখন খাবেন তো দাদা ইলিশ মাছটা, একটু ডাল আর একটা আলু ভাজা, এত কি দেখছেন বসে বসে? এটা হচ্ছে আমাদের যে চাইনিজ রেস্টুরেন্টে যাই না, আমরা ওখানে ডাক দেখি, পিকিং ডাক, তারপরে ওই আলটিমেটলি কি চিলি চিকেন চাউমিন। তো এখন সেটার থেকে যদি বেরিয়ে আসতে হয়, ইনোভেটিভ পোর্টফোলিও কথা ভাবতে হয়, ফিউচারিস্টিক পোর্টফোলিও কথা বলতে হয়, কোনো থিম, যেমন ধরো এইচডিএফসি একটা ডিফেন্সের মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে বোধহয় 2-1 দিনের মধ্যে।
খালি ডিফেন্স ওরিয়েন্টেড। তো ডিফেন্স আমরা ডিফেন্সের অনেকগুলো উপর জানি, করছে। হুম। ডিফেন্সের অ্যান্সিলারি গুলো কি সেগুলো জানার খুব আমার ইচ্ছে আছে, যে ডিফেন্স বড় একটা প্লেন বানাতে গেলে তার কি কি জিনিস সাপ্লাই লাগে যেটা হ্যাল নেয়। তো ওরা একটা সেক্টর স্পেসিফিক মিউচুয়াল ফান্ডই লঞ্চ করে দিল, তো খুব ইন্টারেস্টিং লঞ্চ। আমি না, জানি আর না। একটা জিনিস আছে এখানে, ডিফেন্স রিলেটেড সাথে যে ডিফেন্সের যে কেমিক্যাল, সেইগুলো এর মধ্যে রিলেটেড আছে। হবে, ডিফেন্সের মধ্যে এক্সপ্লোসিভস আছে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ডিফেন্সের মধ্যে রেখেছে। টেকনোলজি আছে, কেইনস টেকনোলজি ইত্যাদি ইত্যাদি কোম্পানিগুলো। ডিফেন্সের আ- মধ্যে ব্লাস্ট করবার আগে ডেটা প্যাটার্নস বলে একটা কোম্পানি আছে যারা এই হ্যাঁ। স্টাডিটা করে যে কোন জায়গায় ওই মানে এক্সপ্লোশনটা করলে পর কি খনন হবে না হবে, অনেক সব কায়দা আছে। এখন এগুলো ইন্টারেস্টিং বিকজ একটা গতানুগতিক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু ইলন মাস্ক এসে দেখিয়ে দিল টেসলাকে লঞ্চ করে যে ঠিক আছে আমাদের জেল মোটরস ছিল, ফোর্ড ছিল, ইত্যাদি ছিল, একটা টেসলা এসে তার মার্কেট ক্যাপিটালাইজেশন যা তৈরি করে দিল, তার থেকে একটা যদি বোঝা যায় যে ভবিষ্যতে এই ডিসরাপটিভ টেকনোলজি এসে এমন এমন কোম্পানিকে এমন এমন করে দেবে যেগুলো হয়তো হয়তো হিন্দুস্তান লিভারের বাবা হতে পারে, কি আইটিসি বাবা হতে পারে, সেটা বার করাটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন। অবভিয়াসলি যেহেতু জানি না কোনটা হবে, তো ইনভেস্টমেন্ট কোয়ান্টিটিটাও খুব কম হবে, টু টেক আ চান্স, টু টেক আ ট্রাই। ক্লাসিক্যাল ইনভেস্টমেন্ট তো 65% হবেই সেই ঘুরে ফিরে এইসব টাইপের কোম্পানিতে, বাট একটা 35% কি একটা 25% কি একটা 20% অফ দ্য পোর্টফোলিও অ্যালোকেশন হবে, যেটা কুড বি আ রোরিং সাকসেস ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। আর তার উপর যদি ক্রিয়েটিভ পোর্টফোলিও, থিমেটিক পোর্টফোলিও তৈরি হয়, দ্যাট উইল গিভ দ্য বেস্ট রিটার্ন। দিল মাংনে মোর কিসের জন্য? দিল মাংনে মোর দেবাশিস কিসের জন্য? না, খাবারের জন্য আমার ধারণা। আমি definite পৌনে দুটোর সময় আমি ইলিশ মাছ বলেছি তো, কিংবা গৌতম বলেছে, ওর নিশ্চয়ই দিল মাংনে মোর ইলিশ মাছ হচ্ছে। না না, ওই যে ব্যাপারটা হচ্ছে, এই যে ডিফেন্স শেয়ারের বিভিন্ন রকম পার্ট গুলো যে আলোচনা হচ্ছে, ওইটাও খুব ইন্টারেস্ট না, পেয়েছে আর কি। যেমন ডিফেন্সে আমি একজন ভদ্রের সাথে কথা বলছিলাম, তো এই যে ফাইটার এয়ারক্রাফট, তার যে পাখাটা, মানে আমি বাংলায় বলছি পাখা, মানে পাখা তো না, পাখার বাপ এগুলো, হুম। এটা একটা বিভৎস টেকনোলজি ওরিয়েন্টেড পাখা। তো এটার ওপর আমাদের দেশে কাজ আরম্ভ হয়ে গেছে। আনফর্চুনেটলি সেটা শেয়ার বাজারে এখন আসেনি, বাট তো সে মনোপলি প্রাইসিং চার্জ করতে পারছে, কারণ ওই পাখার স্পিডের ওপর তো প্লেনটা চলবে না, কি হুম, আর তো একদমই। কোনো কিছু চলবে না। তো এখন এইসব অনেক কিছু আছে, এবং ইঞ্জিন ফেঞ্জিন পার্টস ফার্টস অনেক ব্যাপার আছে, অনেক বড় বড় কোম্পানিরা চলে আসবে, টাটারা আছে, মাহিন্দ্রা আছে, তারপরে কথারই বার্তা আপনি দেখবেন রিলায়েন্সও ঢুকে যাচ্ছে। কেন রিলায়েন্স হঠাৎ গাড়ি বানাবার কথাবার্তা বলছে, কি করছে আমি বুঝতে পারছি না। তো আমাদের মোটর গাড়ি তৈরি করবে রিলায়েন্স, এখন কি ব্যাপার? রিলায়েন্স আবার ব্যাটারি তৈরি করবে। মানে আসলে এটা হচ্ছে যে এত টাকা, এত টাকা যে রোজই বোধহয় বিড়বিড় করে মাথায় যে আরেকটা ব্যবসা করি, আরেকটা ব্যবসা করি। সেই ও ডিসকাউন্ট কুপন অফ ভজরি বান্না, হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে যাবে, ওটা অপূর্ব হয়ে যাবে, নট টু ওয়ারি। আরে এখনই গরমে খেতে যাবো না, একটু বর্ষাটা পড়ুক, ততক্ষণ ডিসকাউন্ট কুপনে না দাদা, আমি ঠিক করেছি মেদিনীপুরে একটা ফ্র্যাঞ্চাইজি খুলবো একটা। আমি গৌতমের সাথে। মেদিনীপুরে আমার ভজরি বান্না চলবে না। কেন? ফুটফল বলে একটা কনসেপ্ট আছে, আচ্ছা। ফুডের ব্যবসার একদিন একটা 1 ঘন্টা সেমিনার করে দেবো, যে ফুড ব্যবসাটা কি করে করতে হয়, কেন কত রেস্টুরেন্ট পারে না আর অনেক রেস্টুরেন্ট পারে, কি তফাৎটা কি আছে। অনেক রিসার্চ করেছি, আইএমএ গিয়ে লেকচার ফেকচারও দিয়েছি, সেক্ষেত্রে আমি বুঝলাম যে সবকিছুর মধ্যে একটা দুর্ধর্ষ রিসার্চের প্রয়োজন আছে। যেমন ধরো, তোমার একটা চট করে 1 লাইনে বলে দিই, যে আমি যদি 1 পিস ইলিশ মাছ বেচি, 1 পিস ইলিশ মাছ বেচি, বড় সাইজের ইলিশ মাছ, 1 পয়সা ভজরি রোজগার। কি বললাম? একটা ইলিশ মাছ যেটা 400-450 টাকায় বেচি, 1 টাকা রোজগার নেই। আরেকবার খেয়াল করো, কিন্তু এইটা ঘটনা যে ইলিশ মাছটা কি দিয়ে খাবে? ভাত দিয়ে খাবে, ভাত পেলে একটু ডাল খাবে, তাই তো? বাঙালি যেরকম ভাবে খায় আর কি, ডাল খেয়ে, ডাল ভাত থাকতে পারে, একটা ভাজা চাই বলে একটু আলু ভাজা খাবে। তো ভাতটা যে দামে বেচি, ডালটা যে দামে বেচি, আর আলু ভাজাটা যে দামে বেচি,
তাতে ইলিশ মাছে যখন খাবে ওতে পয়সা না পেলেও টোটালি আমার প্রফিট এসে যাবে। সো এই টাইপের প্রাইসিং ফর্মুলা বিভিন্ন লোকে করে এবং সেটাই হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার, ফুড ব্যবসার একটা বেসিক আধার। তো আনলেস ইউ আর এ গ্রেট কস্ট অ্যাকাউন্টেন্ট, মানে কস্টিংটা যদি না বোঝো, তাহলে কিন্তু তুমি এই ব্যবসাটা করতে পারো। রিভার্স কস্টিং বলে একটা কনসেপ্ট আছে এই রেস্টুরেন্ট লাইনে, মানে খুব ইন্টারেস্টিং, এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেটাই আমাদের সকল ভগবানের সহায় সাকসেসফুল হতে সাহায্য করেছে। অনেক রেস্টুরেন্ট সেটা করতে পারেনি বলে তারা বন্ধ হয়ে গেছে। এনিওয়ে, খাওয়ার সময় খাবারের টাইমে খাবার দিয়ে আলোচনাটা একদম ভালো নয়, একদম ভালো নয়। মেদিনীপুরে কোথায় থাকো স্বপন? তপন কোথায় গেলে? প্রপার মেদিনীপুর টাউনে, প্রপার মেদিনীপুর টাউনে, আচ্ছা, মেদিনীপুর। প্রপার মেদিনীপুর টাউনে। আমার মেদিনীপুরে প্রচুর যাওয়া হয়, সেটাই জিজ্ঞেস করলাম। ও অবশ্যই, তাহলে এর পরে যখন আসবেন আমাকে একটু নক করবেন, নিশ্চয়ই, যদি আপনার সাথে দেখা হয়ে যায় আর কি। নিশ্চয়ই, কেন হবে না? আমি থাকি রাঙামাটিতে। দেখা হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কিন্তু আপনার ভজরির মতো এখানে খাওয়া দাওয়ার কোথায় আছে? আমি জানি, বাট তোমাদের কন্টাইতে দীঘার গেলে না, ওই দিকটা নয় কিন্তু। সানন্দা বলে একটা রেস্টুরেন্ট আছে। না, এটা কিন্তু আমার না, প্রপার কিন্তু খড়গপুর থেকে মেদিনীপুর যে টাউন, যে না, সিটি, ওই ওইটা সেটা বেশ ভালো, বেশ ভালো। আর ওদের কয়েকদিন একটা সাজেশন দিয়ে এসেছি। তো ঠিক আছে, পোস্ত পাওয়া যাবে তো, তারই তো হলো। পোস্ত তো ওখানে ম্যান্ডেটারি, পোস্ত ছাড়া তো। আমার আর কিছু লাগে না। আচ্ছা, আমরা কন্টাইতে আমরা পোস্ত ছাড়া এখানে হয় না। হ্যাঁ, সন্তোষ। ওই এখানে দুটো পোস্ত লোক আছে, এক মেদিনীপুরে আর একটা আছে পোস্ত বীরভূমে। পোস্ত আমরা আছি পোস্ত। আর যে অপূর্ব সেন আছে বোলপুরে, বোলপুর। হ্যাঁ, শান্তিনিকেতনে। কথা তো নেই, বার্তা নেই আচ্ছা, আমাদের। ওইখানে দাদা, আমি পোস্ত। সিদ্ধার্থদা শান্তিনিকেতনে আমাদের একটা প্রোগ্রাম করতে হবে। অপূর্বদা, আপনি কত লোক অ্যারেঞ্জ করবেন? আপনি করলে আমি সিদ্ধার্থকে, হ্যাঁ, তো একটা কি শান্তিনিকেতনের প্রোগ্রাম করবেন আমাদের এমএফডি প্রোগ্রাম না কি যে প্রোগ্রাম? এমএফডি কে আগে ফার্স্ট করুন, পরে আপনি সেই দিন যদি মনে হয় যে ইনভেস্টরকে নিয়ে করবেন, সেটা সেকেন্ডারি। ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ডারি, আগে ফার্স্ট এমএফডি কে নিয়ে। এমএফডি কে নিয়ে যারা সিদ্ধার্থদা এলে হবে না। একটু গরমটা কমুক এখন। হ্যাঁ, আরে সেটা প্রিপারেশন তো লাগবে না, গরম কমতে কমতেই তো চলে যাবে। আর তো আর একটা সিদ্ধার্থদাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমাদের 20,000 30,000 40,000 যেখানে লোক থাকে, সেখান থেকে কি করে মিউচুয়াল ফান্ড বিজনেস কে বুস্ট আপ করা যায়, তাদের দিয়ে কি, তাদের ধরনের করতে গেলে কি উন্নতি হবে? কারণ এমএফডি তে কেউ আসছে না নতুন নিউ জেনারেশন, বিশেষ করে রুরাল বেল্টে। দেখো, আমাদের ছোট্ট রুরাল বেল্টে একটাই কথা, ওয়ান সিঙ্গেল লাইন, যেটা আমরা করে উঠতে পারি না, হ্যালো, সেটা হচ্ছে গিয়ে জনসংযোগ, অর্থাৎ রিলেশনশিপটাকে মেনটেন করা আমাদের হয় না। আমরা একটা পেয়ে গেলাম মিউচুয়াল ফান্ডে একটা সাবস্ক্রিপশন 5 লাখ টাকা দিল, তারপরে হয়তো লোকটার সাথে 1 বছর কথাই হয় না। তাহলে জনসংযোগটা হারিয়ে গেলে পর তো এই ব্যবসাটা হবে না। এইটাই একমাত্র ব্যাপার, এটা পরিশ্রম সাধ্য ব্যাপার, কথা বলার ব্যাপার, নতুন নতুন কথা পারার ব্যাপার আছে, বিভিন্ন সাবজেক্ট অফ ইন্টারেস্টে কথাবার্তা বলা আছে। যেমন একদিন আমরা একটা এরকম ওয়েবিনারের মাধ্যমে ফিল্মে ফাইন্যান্সিং এর মডেলটা বেশ 1 ঘন্টা আলোচনা করা যায়। এটা তো অনেকে চায়, ফিল্ম ফিল্মে ফাইন্যান্সিংটা ইনভেস্টমেন্ট। দেখবে তুমি যে এখন দেখবে নতুন নতুন প্রডিউসার, প্রচুর নাম, তারা ছবির পর ছবি করে যাচ্ছে, কোনটা চলছে কোনটা চলছে না, আলটিমেট হিসেবটা কি দাঁড়াচ্ছে, হিসেবটা একটা সাংঘাতিক ব্যাপার আছে, সে একদিন আলোচনা করবো। হ্যাঁ সন্তোষ, আমি দুর্গাপুরে 24 তারিখ আসছি, তুমি আমার সাথে যোগাযোগ করে নিও। আমি আসলে বোধহয় গ্রাফাইটের গেস্ট হাউসে থাকবো, কারণ ওখানকার ডেপুটি লেবার কমিশনার আমার ভাইয়ের মতন। তো ও বলেছে আপনি যখন যাবেন আসবেন আমার এখানে থাকবেন, এইসব সব হচ্ছে। আমি ঠিক জানি না, বাট 24 তারিখ আমি আছি, আর আমি ঢুকবো 23 তারিখ, বাট এটা হয়তো সন্ধ্যের দিকে হয়ে যাবে, 7:30 8টার দিকে হয়ে যাবে। আমার নাম্বারটা গৌতমের কাছ থেকে দিয়ে দিও, নিয়ে আমাকে ফোন করে দিও, নিশ্চয়ই দেখা হবে। মানে সিদ্ধার্থ দাস, সন্তোষ কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড ছেলে,
মানে পড়াশোনা করা ছেলে আর কি। ডিস্ট্রিবিউটার মানে তো অনেকে জানেন যে কোন রকম মানে বাই চয়েসে তো আসেনি, সব তো বাই চান্সে এসে গেছে। তো সন্তোষ এমন একটা ছেলে, ও বাই চয়েসে এসছে, বাই চান্সে নয়। কিন্তু ভালো তো, এমবিএ করা স্টুডেন্ট এমনি তো রয়েছেই। পড়াশোনা মানে- করলে added মানে advantage। হ্যাঁ, ওইটাই আমাদের ভালো লাগে, যারা এডুকেটেড ছেলে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে তাদের আপলিফমেন্ট হওয়াটা খুব দরকার। হুম। না, তার আগে তো এই কাজটা সোশ্যালি গ্রহণযোগ্য কিনা সেটাও তো একটা বিরাট প্রশ্ন। মানে তুমি ইনভেস্টমেন্ট ফাইন্যান্স নিয়ে কাজ করো, দেখবে 10 জনের মধ্যে 8 জন নাক ছিটকে দেয় হুম। সোশ্যালি। হ্যাঁ, করে তো। এটা আবার বম্বে গেলে আবার তোমাকে হিরো বানাবে, হুম। গুজরাটে গেলে হিরো বানাবে, বেঙ্গলে থাকলে নাক ছিটকাবে, বিহারে হলে তো বুঝতেই পারবে না কি ক্যা করতে হয় আপনি। হ্যাঁ, আমার বাড়ির লোক নাক ছিটকায়, কি করলি তুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কম্পালসারি করে, কি এটা কি কাজ, কি করে বোঝাবো কি কাজ, না না, বোঝাবার দরকার নেই। যার জন্য 12টা বই লিখে ফেলেছি। হ্যাঁ, এখন হয়তো ভাবে যে না, তাহলে তো একটা কিছু বোধহয় ব্যাপার ট্যাপার আছে, ইস্যু সেটা নয়। মানে সিদ্ধার্থ তো আজকের দিনেও যদি কোনো একটা ছেলে যার মাসে 5 লাখ টাকা রোজগার আমাদের ইন্ডাস্ট্রি, সেও যদি তার সম্বন্ধ করে বিয়ে করতে যায়, মেয়ের বাড়িতে গিয়ে উত্তর দিতে পারে না, আর সেখানে পায় না, সেই স্ট্যাটাসটা নেই। আচ্ছা গৌতম, ভালো কথা, হ্যাঁ। তুমি যখন পরিচয় করাও কারোর সাথে আত্মীয় স্বজন সাথে, তুমি কি কাজ করো সেটা কি বলো? আমি ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানারই বলি, আর তো আর কিছু বলার জায়গা নেই। আগে তো এজেন্ট বলতাম, এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। ফাইন্যান্স কথাটা আবার বেঙ্গলে সেটাও একটা অচ্ছুত ব্যাপার। হ্যাঁ, ও তো চিট ফান্ডের সঙ্গে জড়িয়ে যায়। হ্যাঁ, মানে ফাইন্যান্স মানে ওরকম টাইপের একটা ব্যাপার। হ্যাঁ। তো এই যে পড়াশোনা করা ছেলেরা এখানে আসছে, তাদের বড় বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এই জিনিসটাকে আইডেন্টিটি। আপলিফমেন্টটা, প্রফেশনটাকে আপলিফমেন্ট করার যে মানে ব্র্যান্ড ভ্যালুটাকে তৈরি করার খুব দরকার আছে। না, আমি একটু আগে আলোচনা করছিলাম যখন এফএমএস ছিল, যে আমাদের মেন্টারিং করতে হবে। আমাদের এখানে যত আমাদের মেম্বার আছে, আমরা আপনার কাছে যে যাব না, গিয়ে আমরা চাইছি যে আমরা প্রত্যেকে তো মেন্টার ছাড়া, আজকে সৌরভও মেন্টার ছাড়া বড় হয়নি, সচিনও মেন্টার ছাড়া বড় হয়নি। তো আমাদের এখানে উইদাউট মেন্টার সবাই সৌরভ সচিন হতে চাইছে, সেটা হবে না, মেন্টার লাগবে। এখন এই সেই মেন্টারশিপের জন্য, হ্যাঁ, যেটা পসিবল না, একদমই না, সেই জন্য মেন্টার আমাদের দরকার হবে। আমরা চাই যে আমাদের অন্তত মেম্বারদেরকে একটা সাবসিডাইজ ভাবে মেন্টারশিপ দিতে পারি, কারণ যে মেন্টাররা যারা সময় দেবে তাকে কিছু দিতে, গুরুদক্ষিণা দিতে হবে, তা নাহলে সে কেন করবে? এইটা করে যদি করতে পারি, আমার মনে হয় প্রত্যেকের যা ইনভেস্টার আছে, সেই ইনভেস্টার থেকেই সে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবে। তারা শুধু ওই মেন্টারিংটা পাচ্ছে না বলে করতে পারছে না। না, আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন একটা রুটি রোজগারের জায়গায় কারোর সহযোগিতা বা সাহায্য নিয়ে ধারাবাহিকভাবে চলবো, তাহলে আমি কেন দেব না? শুধু বিনা পয়সায় কি ভালো কিছু হয় না বড় কিছু হয়? না, সেটাই এটা তো যদি বুঝতে হবে, মাইন্ডসেটটা এটা থাকতে হবে তো। না, সেটা আমরা করবো। এবার যারা রাজি থাকবে তাদের সাথে করবো, আর যারা রাজি থাকবে না তারা ওয়েটিং এ থাকবে। মানে আমি না, যে আমি রাজি আছি, এখনই বলে দিলাম। হ্যাঁ, না না, সেখানে আমরা দেখে নেবো যারা উইলিং আমাদের মেম্বার, তাদেরকে নিয়ে এগোবো। উইলিং যারা চাইবে যে না, তাদের মেন্টারশিপটা দরকার আছে, এইগুলো ডিটেলস আমি সিদ্ধার্থদার অফিসে সামনের মঙ্গলবার দিন যাব। আমি অরুণ ময়দা, নীলাঞ্জন দা, আমরা বসে এটা ঠিক করবো। এই যে দক্ষিণার ব্যাপারে একটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ আমার জীবনে ঘটেছিল। আমি যে অডিট ফার্মে ছিলাম, ফোর্ড রোডস পার্কস, সেখানকার চিফ পার্টনার ছিলেন আর.ভি. নাথন। তো আমাদের স্ট্যাচুটরি অডিটের ডানলপ ছিল, ইউনিয়ন কার্বাইড ছিল, এরকম বড় বড় সব কোম্পানি ছিল। তো জীবনদীপ বিল্ডিং এ যেখানে ইউনিয়ন কার্বাইড ছিল, তার একটা 9 তলা থেকে আমি, নাথন সাহেব আর একজন জুনিয়র পার্টনার, আমরা লিফটে করে নামছি। এখনো তো অফিসটা আছে। 5 নম্বর ফ্লোরে কোনো একজন আমাদেরই একটা ক্লায়েন্ট, তার চিফ অ্যাকাউন্টেন্ট লিফটে ঢুকেছে, বলে মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বলে মুখার্জি, হাউ আর ইউ? হ্যাঁ, in the middle, sir, I wanted to talk to you. This was regarding that income tax. কি একটা ইনকাম ট্যাক্স নিয়ে ওকে প্রশ্ন করলো আমাদের চিফ পার্টনারকে, আর.ভি. নাথন। আর.ভি. নাথন বললো, ইয়েস আই নো অ্যাবাউট ইট, ইউ বেটার ডু দিস দ্যাট। এই করতে করতে লিফটটা গ্রাউন্ড ফ্লোরে আসলো। গ্রাউন্ড ফ্লোরে বেরিয়ে এসে ডিসকাশনটা কিছুক্ষণ চললো, তারপরে আমরা চলে গেলাম।
আমরা অফিসে আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউতে অফিস ছিল, সেখানে গেলাম, বললো চ্যাটার্জি আমাকে বলছে টেল সুব্রমণিয়াম টু ক্রিয়েট আ বিল। ওই যে চিফ অ্যাকাউন্টের সাথে কথা বললো না, সেই কোম্পানি নামে একটা ইনকাম ট্যাক্স অ্যাডভাইজারি বিল ঠকে দিল 5,000 টাকা তখনকার দিনে। কেন? ওই যেইটুকু আলোচনা করেছে তার একটা বিল। সেই প্রথম আমি দেখলাম যে বাপরে বাপ, আমরা তো এরকম ক্যাজুয়ালি কথা বলে কত কিছু অ্যাডভাইস দিই, ওই টাকাপত্র তো কিছু পাই না। তো এরা ক্রিয়েট করতে পেরেছিল ওই ব্র্যান্ডিংটা। আরবিন আথার ওয়াজ এ ভেরি ফেমাস চার্ট অ্যাকাউন্টেন্ট। তো ব্র্যান্ডিংটা ক্রিয়েট করার জন্য এইসব কি বলবো বডি ল্যাঙ্গুয়েজ করার দরকার আছে। এনিওয়ে, আড্ডা মারলে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার একটা শুটিং আছে। আবার দেখা হবে নিশ্চয়ই আগামী দিনে কোনো না কোনো ফোরামে। আর সন্তোষ আমার সাথে দুর্গাপুরে কন্ট্যাক্ট করে দিও, একটু আড্ডা মেরে নেবো। আর এখানে তাহলে এই ব্যাপারটা অফ করি। হ্যাঁ, ঠিক আছে। মেদিনীপুরে কবে আসছেন? আরে আমরা 10 তারিখে কন্টাইয়ের একটা প্রোগ্রাম আছে, আর সিদ্ধার্থদা একটু দেখে নেবেন। ওখানে কন্টাইয়ের সমস্ত ডিস্ট্রিবিউটর আসবে। 10 কি 11 তারিখ এটা করতে হবে। 12 তারিখ আছে নিখিলদার ওখানে? হ্যাঁ, কত তারিখ আছে? 11 তারিখ আছে। 12 তারিখ, 12 জুন আছে ওটা। 12 জুন? হুম। হ্যাঁ 12 জুন। 12 জুন তাহলে সোমবার পড়বে তো বোধহয়, নাকি? তার জন্য না, হ্যাঁ, আমি 10 তারিখ, জুন মাস, 10 তারিখ জুন মাসে। হ্যাঁ, 10 তারিখ জুন মাস। ফিরবো বোধহয় 14-15 তারিখ লাগবে, দেখতে হবে কি আছে। এনিওয়ে, ফর ফার্দার আলোচনা করবো, আমার জন্য প্রোগ্রাম নষ্ট করো না। না না, সেটা হবে। আর আমরা প্রত্যেকটা অঞ্চলে এরকম করব। এরপরে বর্ধমান আছে, এই শান্তিপুর আছে, এই শান্তিপুর বলছি, কল্যাণী আছে। এগুলো আমি পুরো আপনাকে মঙ্গলবার দিন যাব না, আপনি বলেছিলেন না, আমি পুরোটা আপনার সাথে ডিসকাস করে নেবো যে আমরা পুরো বেঙ্গল এবং ইস্টে কোথায় কোথায় কবে কোন কোন মাসে আমরা করব, পুরো 1 বছরের ফ্লো চার্ট করে দেব। বাহ বাহ, 1 ইয়ারের একদম। বড় প্রোগ্রাম তো করা স্টিল ঠিক আছে, একটা ট্রাই তো করা উচিত। হ্যাঁ, আর সেখানে আপনি যে কটা করতে পারবেন, আর বাদ বাকি অন্য কাউকে নিয়ে যাব। ভেরি ভেরি সিম্পল। আজকে তো কত তারিখ? আজকে হচ্ছে কি তোমার 20 মে। আর আমাদের জুন মাস থেকে শুরু হয়ে গেল। এবার আপনি বুঝে নিন যে চোখে দেখা, এবং সেটার ছবি, তখনকার দিনে তো মোবাইল ছিল না, ছবি তুলে রাখতে হতো। যে আজকে যখন 20 মে 2023, 20 মে 2024 সন্ধ্যে 7টায় কি প্রোগ্রাম আছে এটা আমি দেখেছি সত্যজিৎ রায়কে তার খাতায় লিখে রাখতে। হ্যাঁ, এইটা আমরা চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করি 1 বছরের একটা ফ্লো চার্ট করা। বড়দের কাছ থেকে তো এইগুলোই শেখবার। পারবে কি পারবে না পরের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আমি আমার ক্যামেরাম্যান এসে গেছে, আমাদের একটা শুটিং করতে হবে, সেটা দেরি হয়ে যাবে, ওর বেচারা আবার দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।